আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আমরা ঘটনায় যাই। আমাদেরকে আজকে যে ঘটনা পাঠিয়েছেন তার নাম নাসফাত হোসাইন। তিনি আমাকে ইমেইলে পাঠিয়েছেন যে তার হোস্টেলের একটি ঘটনা। আমি ঘটনাটা সিলেক্ট করেছি এবং তাকে মেসেজ পাঠিয়েছি যে তার ঘটনাটা আমি সিলেক্ট করলাম। তো ঘটনাটা হচ্ছে উনি হলো ঢাকার ছেলে এবং উনি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ছিলেন তখনকার ঘটনা। এবং ঘটনাটা ঘটে তার 3 বন্ধু সহ ব্যাচমেট নিয়ে খুলনার নিরালা আবাসিক এলাকায় একটা 4th তলা বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা অবস্থায়। তো উনি যে ঘটনাটা শেয়ার করবে তার সাক্ষী ছিলেন তারা 4 জনই, এবং ঘটনাটা ঘটে তাঁরই রুমে। এবং কেউই ঘটনা শেয়ার করবার পক্ষে ছিল না, কিন্তু তারা যেটা অনুভব করেছে যে ওই মোটামুটি এই ক্যাম্পাসে যেটা মোটামুটি অনেকেরই জানা। তো ঘটনায় যাই, তখন তারা দ্বিতীয় বর্ষে উঠেছিল এবং ঘটনাটা ঘটে তার রুমে। রুমটা প্রথমে ছিল তাদের এক সিনিয়র বড় ভাইয়ের। ওই ফ্ল্যাটে বরাবরই ব্যাচেলারি থেকেছে এবং তার গ্র্যাজুয়েশন শেষ করে তার রুম নিয়ে, মানে তার জিনিসপত্র নিয়ে ওই ফ্ল্যাটে তারা উঠে পড়ে। আর তার সাথে পাশাপাশি তার সাথে তার আরো বাকি 3 জন বন্ধু তার সাথে ওঠে। তারা 4 জন আলাদা একটা রুমে থাকলেও তার রুমটি সবচেয়ে বড় হওয়াতে সবাই ওই রুমে আড্ডা দেয়। মুভি দেখা, গানের রিহার্সাল করা সবই করত এই নাসফাত ভাইয়ের রুমে। সেদিন রাতেও তারা মুভি দেখছিল। রুমের বিবরণটা দিয়ে ভালো হয়, যেমন তার রুমটা অন্য রুম থেকে অনেকাংশ বড়, সাথে একটা এল শেপড বারান্দাও আছে যেটা পুরো রুমকে ঘিরে রয়েছে। যে পাশে তার খাট, সাথেই আছে একটা জানালা, জানালার সাথে বারান্দা, আর বারান্দার সাথেই পাশের বাসার 3 তলা ছাদ, যেই ছাদে কেউ উঠে না বললেই চলে, যেটা বারান্দা থেকে 2 থেকে 3 ফিট দূরে। সো সেদিন তারা মুভি দেখছিল। তিনি তার বন্ধু তাহসিন ছিল খাটে হেলান দিয়ে, আর বন্ধু ফারহান আর আব্দুল্লাহ ছিল নিচের ফ্লোরিং এ। মুভি দেখার জন্য সেট আপ রেডি করা। বলে রাখা ভালো, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভীতু প্রকৃতির ছিল তাহসিন নামের যে ভাইটি। সাধারণত প্যারানর্মাল ব্যাপার, ঘটনা, আলাপ আলোচনা একটু এড়িয়েই চলেন তিনি, আর মুভি চলাকালীন শেষ বরাবরই ঘুমিয়ে যায়। তো এটা নিয়ে তারা খুব বেশি মজা করত তার সাথে। আর মুভি দেখতে চাইলে ওনাকে সবসময় এই নাসফাত পায়ের পাশে বসানো হতো, যাকে ওরা আরো ইজিলি বিরক্ত করতে পারত। সেদিনও তাহসিন ছিল তার পাশেই, আর নাসফাত ভাই ছিল দেয়ালে আর জানালা মিলিয়ে দিয়ে হেলানবি বসে মুভি দেখছিল। থাই গ্লাসের জানালাটি তখন খোলা, বাইরে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। তখন তাহসিনকে ভয় দেখানোর জন্য সবাই ভুতুরে শব্দ করছে, পা দিয়ে খোঁচা দিচ্ছে। তাহসিন একটু নড়ে হেলান দিয়ে শুলো। এখন তাহসিন নাসফাত ভাইয়ের সামনে শুয়ে আছে। তিনি পেছন থেকে তখনও দেয়াল আর জানালে হেলান দেওয়া। কিছুক্ষণ পর লক্ষ্য করলো তার পায়ে কে একজন হাত দিয়ে ধরল। তিনি তাহসিনকে বকাঝকা শুরু করলো, বলল, আমার প্র্যাঙ্ক আমার সাথে না করে অন্য কারোর সাথে কর। বলতে বলতেই তাহসিনের দিকে তাকালো। তাহসিন তখন ঘুম। তখনও পায়ের মধ্যে একটা স্পষ্ট অনুভূতি তিনি ফিল করতে লাগলেন, খুব বড়সড় একটা হাত। তিনি আবারও তাহসিনের দিকে তাকিয়ে ভয়ে লাফ দিয়ে খাট থেকে উঠে বসলেন। তাহসিন তো তার সামনে, ওর হাত দুটো সামনে। তার পায়ে হাত যে ছিল এটি কার? তার হঠাৎ লাফ দিয়ে থেকে ফ্লোরিং থেকে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে উঠে গেল সবাই। আব্দুল্লাহ মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে অনেক আগেই। আব্দুল্লাহর ঘুম ভাঙল না তার চিৎকারে। তারা তাড়াতাড়ি জানালার বারান্দার দরজা লক করলো, জানালার পর্দা লাগিয়ে দিল। তখনই শুরু হলো জানালা আর বারান্দার দরজায় নক করার অসহনীয় শব্দ। হঠাৎ জানালার নক বন্ধ হয়ে গেল। বারান্দার দরজা জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু হলো, যেটা লিটারেলি অসম্ভব। তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। বারান্দার দরজার ছিটকানি ভেঙে খুলে গেল বারান্দার দরজা। তিনি, ফারহান আর তাহসিন তাড়াতাড়ি রুম থেকে দৌড়ে বেরিয়ে বাসার দরজা খুলে সরাসরি নিচে চলে গেল রাস্তায়। রাত তখন 3:17। তার এখনো স্পষ্ট মনে আছে সময়টা। নিচ থেকে আব্দুল্লাহকে বারবার ফোন দিচ্ছি, কিন্তু আব্দুল্লাহ ফোন ধরছে না। সাহস সঞ্চয় করে উঠে গেল তার উপরে। আব্দুল্লাহকে ঘুম থেকে জাগানো হলো। এত শব্দের মধ্যেও তার ঘুম ভাঙেনি। তারপর বাকি রাত বাইরে কাটিয়ে তারা ফজরের আজানের পর বাসায় ঢুকে
তারপর 2 দিন তারা ওই রুমেই যায়নি। তারপর আব্দুল্লাহ সিজোফ্রেনিয়া ধরা পড়ে। মাঝে মধ্যে ওকে বাসায় না পেলে শেষ রাতে পানির ছাদের ট্যাঙ্কের উপরে চোখ বন্ধ করে থাকে বসে থাকতে অবস্থায় পাওয়া যেত। তারপর ওকে অনেক বুঝিয়ে বাসায় নেওয়া লাগতো। তো সত্যি বলতে তিনি প্যারানর্মাল ঘটনা ঘটার সব পর্যন্ত সবই স্বাভাবিক লাগে, হাসি ঠাট্টা করে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু বিশ্বাস করানো যায় না। এরপর থেকে তাকে অনেকেই বলেছেন রুমটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ততদিনে সবই সয়ে গেছে। আয়াতুল কুরসি পরে ঘুমালে এই রুমটি অন্য 10টি রুমের মতোই, কিন্তু কোনোদিন মনে না থাকলে পড়ার কথা, তখন মনে হয় রুমের ভিতরে কার্যকলাপ, এই বাইরে থেকে কয়েকজনের চোখ, কিন্তু জানালার পাশটি এখনো অভিশপ্ত কর্নার হিসেবেই অনেকেই হাসি ঠাট্টা করে। এরপর তারা অনেক কিছু রুমে ফিল করেছে, সেগুলি আর তেমন আমলে নেয় না। 3য় বর্ষে ওঠার শেষের দিকে ঘটনা ঘটার 1 বছর পরে সবাই বাসাটি ছেড়ে দেয় এবং ক্যাম্পাসের পাশেই বাসা নেয়। সেই বাসার বাড়িওয়ালার সাথে তার খুব ভালো সম্পর্ক থাকায় ওনার কাছ থেকে পরবর্তী সময়ে যে উনি শোনে যে বাসাটি এখনো অবধি ভাড়া হয়নি এবং কোনো ফ্যামিলি সেই ফ্ল্যাটটিতে কোনো কারণে ভাড়া নিতে চায় না। আমার কাছে ঘটনাটা পছন্দ হয়েছিল যে ঘটনাটা পুরো একটা হোস্টেল রিলেটেড, কারণ আমার নিজেরও একটা ঘটনা হোস্টেল রিলেটেড আছে, যদিও আমি ওই মুহূর্তে হোস্টেলে ছিলাম না, কিন্তু আমি যেদিন ছিলাম সেদিনই হোস্টেলে ঘটনাটি ঘটে। এটি আমারই ডেন্টাল কলেজের হোস্টেলের ঘটনা বলছিলাম। তো যাকে আমার প্রথম ঘটনাটি এটাই ছিল, এবং নাসরাত ভাইকে অনেক ধন্যবাদ। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আম গ্রাম থেকে মোহাম্মদ রাব্বি খান ভাইয়া। ওনার গ্রামের পাশের গ্রামের নাম হচ্ছে চালিনগর। এই ঘটনাটি মূলত ওই গ্রামেই ঘটেছে। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করে দেই। ওই গ্রামে একটি কবরস্থান রয়েছে, অনেক পুরাতন একটি কবরস্থান। ওই কবরস্থানকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে, অনেকেই ভয় টয় পেয়েছে। তো ওই কবরস্থানে একটা সময় অনেক ঝোপ জঙ্গল ছিল। স্বাভাবিকভাবেই আগের দিনগুলোতে, এই ঘটনাটি যখন বলছি সময়টা কিন্তু 1975-76 সাল, এইরকম সময়ের ঘটনা আর কি। এক্সাক্ট সালটা ওনারা বলতে পারেননি, তবে আমাকে ধারণা দিয়েছেন যে এরকম একটা সময়। ওই সময় গ্রামে শেয়ালের উপদ্রব ছিল মারাত্মক। কবরস্থানে যেমন শেয়ালের উপদ্রবের কারণে লাশ রাখা দায় হতো, ঠিক তেমনি বাসা বাড়িতে হাঁস, মুরগি, কবুতর এগুলোও রাখাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ শেয়াল এসে আক্রমণ করত। যাই হোক, কবরস্থানে যাতে লাশ শেয়াল এসে তুলতে না পারে, এই কারণে গ্রামবাসী পরামর্শ করে ওই কবরস্থানের ঠিক পাশেই একটি ছোট্ট ঘর তৈরি করে দেয় এবং গ্রামের একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় কবরস্থান রাতের বেলা পাহারা দেওয়ার জন্য। দিনের বেলা অনেক সময় শেয়াল আসে, যেহেতু ঝোপ জঙ্গল ছিল স্বাভাবিকভাবেই অনেক সময় দূর থেকে দেখা যেত না শেয়ালকে, কিন্তু শেয়াল ঠিকই সে তার কাজ করত। যাই হোক, রাতের বেলা শেয়ালের উপদ্রবটা যেহেতু বেড়ে যেত, এই জন্য ওই লোকটি রাতের বেলা কবরস্থান পাহারা দিত। ওনার পাহারার কারণে মাঝে মাঝেই রাতের বেলা ওনার ঘর থেকে বাইরে বের হতো। উনি বেসিক্যালি দিনের বেলায় ঘুমাতেন, রাতের বেলা সবসময় যে বাইরে থাকতেন তা না, ঘরে থাকতেন বের হতেন, ঘরে থাকতেন বের হতেন, এরকম একটা অবস্থা। প্রথম দিকে ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ এক রাতে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। উনি যখন শুয়েছিলেন, কবরস্থানের ভেতর থেকে উনি খচমচ খচমচ শব্দ পাচ্ছিলেন। তখন ছিল আবার শীতকাল, তো যার কারণে চারদিকে শুনশান নীরবতা ছিল, অনেক দূরের আওয়াজও স্পষ্ট শোনা যেত। তো উনি যখন ওই খচখচ খচখচ আওয়াজ শুনতে পাচ্ছিলেন, উনি মনে করেছেন হয়তোবা কোনো শেয়াল কবরস্থানে এসেছে। এই চিন্তা করে উনি ঘরের ভেতর থেকে একটি লাঠি নিয়ে দরজা খুলে বের হয়েছেন। যখন উনি বের হয়েছেন, তখন উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই কবরস্থানের গেটের কাছে সাদা একটি ঘোড়া, এবং ঘোড়ার উপর একজন মানুষের মতো কিছু একটা বসে আছে, কিন্তু উনি ঘোড়ার পেছন থেকে দেখতে পাচ্ছিলেন, সামনে থেকে দেখতে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে
এত রাত্রে ঘোড়ার উপরে কে বসে আছে। যেহেতু কবরস্থানের গেটের বাইরে আছে, হতে পারে উনি কবর জিয়ারত করতে এসেছেন। আর একটা বিষয় বলে রাখি প্রিয় লিসেনার্স, আগেকার যুগে যারা খুব সম্ভ্রান্ত বা বনেদি পরিবারের মানুষ ছিলেন, তারা ঘোড়া ব্যবহার করতেন। আর যাদের সাদা ঘোড়া ছিল, সাধারণত এই ধরনের লোকেরা সাদা ঘোড়াটা ইউজ করতেন আর কি। তো যেহেতু তখনও তখন তো মুক্তিযুদ্ধের ঠিক পরবর্তী সময়, তখন তো গ্রামগঞ্জে এরকম গাড়ি বা ভ্যান, সাইকেল তখনও এতটা চলাচল করে না। তখনও কিন্তু বেশ কিছু লোক ঘোড়া ইউজ করত। ওই চিন্তা করেই উনি চিন্তা করেছেন, ভেবেছেন যে আসলে কে এখানে দাঁড়িয়ে আছে, যাই একটু দেখি, কথা বলি। উনি কোনো ভয়ানক বিষয় চিন্তা না করেই উনি আস্তে আস্তে ঘোড়ার সামনে চলে যান, পেছন দিক থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে চলে যান। সামনে যাওয়ার সাথে সাথেই উনি যেটা দেখতে পান, এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই ঘোড়াটির মাথা নেই, আর ঘোড়াটির উপর যিনি বসে আছেন তারও মাথা নেই। তার মাথা নেই, কিন্তু বুকের উপর দুটি চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন এবং চিৎকার দিয়ে দৌড়ে উনি ওনার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। যখন সকাল হয়ে গেছে, এরপর উনি ঘর থেকে বাইরে বের হয়েছেন। যাদের সাথে দেখা হয়েছে উনি সবাইকে বলেন যে রাত্রে একটা ঘটনা ঘটেছে। তখন লোকজন বলেছে যে আসলে এখানে কবরস্থানটা তো অনেক পুরাতন, অনেক সময় অনেক কিছু দেখা যায়, মানুষ ভয় পায়, তো তুমি এগুলো পাত্তা দিও না, তুমি সাহস রেখো। সবাই তাকে এই বলে সান্ত্বনা দিয়েছেন, কারণ গ্রামবাসী জানতো কবরস্থানের আশেপাশে মানুষ কোনো না কোনো ভয়ানক জিনিস দেখতে পায়, এবং অনেকেই ভয় পেয়েছে যেহেতু আগেই। তো যাই হোক, এই ঘটনার অল্প কয়েকদিন পরে ওনার সাথে আরো একটি ঘটনা ঘটে, এবং এই ঘটনাটি ওনার জীবনকে শেষ করে দেয়। যে ঘটনাটি ঘটেছিল, এটা শুনতে আমাদের কাছে অনেকটা কমন বা সাধারণ মনে হয়, কারণ এরকম ঘটনা আমরা অনেকবার বলেছি, কিন্তু আসলে যার সাথে ঘটে উনি তো বুঝতে পারেন যে ঘটনাটি কত ভয়ানক ছিল। উনি যেহেতু রাতের বেলা মাঝে মাঝে বের হতেন কবর পাহারা দেওয়ার জন্য, তো ওইভাবেই উনি রাত্রে বের হয়েছেন। ওই কবরস্থান থেকে খুব কাছাকাছি বড় বড় দুটো তাল গাছ ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের এক পাশ থেকে আরেক পাশে গিয়েছেন, যেই পাশটাতে ওই তাল গাছ ছিল, উনি হঠাৎ করে দেখেন ওই তাল গাছের উপরে কিছু একটা, অনেক বড় কিছু একটা। উনি ভালো করে খেয়াল করে দেখেন যে বিশাল আকৃতির একটি মানুষ, একটা তাল গাছে একটা পা, আর একটা তাল গাছে আর একটা পা, তাল গাছটা কাছাকাছি ছিল, মাঝখানের ডিস্টেন্স হয়তো বা 20-30 ফুট ছিল আর কি। তো এরকম একটা বিশাল আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে, এবং ওই লোকটির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওই পথ দিয়ে যে মানুষরা যাচ্ছিল তারা তাকে উদ্ধার করে। উদ্ধার করার পর উনি সবাইকে বিষয়টা খুলে বলেন, এবং উনি বলেন যে এখানে উনি আর চাকরি করবেন না। উনি ওখানকার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে যান। কিন্তু এই দ্বিতীয় ঘটনার পরে উনি যে শকড হয়েছিলেন, যার ফলে উনি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন, এবং আস্তে আস্তে উনি মারা গিয়েছিলেন। এই ঘটনার আরো অনেকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু মোহাম্মদ রাব্বি খান ভাইয়া 2017 সালে ঘটা এই কবরস্থানকে কেন্দ্র করে আরো দুটি বিষয় ঘটনা আমাকে বলেছেন। প্রথম সেটি হচ্ছে রমজান মাসে ঘটেছিল। কারণ ওনাদের যে গ্রাম আমগ্রাম, ওই গ্রামে ওনাদের যে মসজিদ রয়েছে, রমজান মাসে ওই মসজিদের ইমাম সাহেব কোনো কারণে জরুরি প্রয়োজনে ছুটি নিয়ে অন্য কোনো এক জায়গায় চলে গিয়েছিলেন, এবং নামাজ পড়ানোর দায়িত্ব ওই পাশের যে গ্রাম চালিনগর, ওইখানকার একটি মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তো উনি কি করতেন, যে পাঞ্জেগানা নামাজ তো পড়াতেন, আর এশার নামাজের পরে তারাবির নামাজ পড়িয়ে উনি আবার চলে যেতেন। তো
তারাবির নামাজ একদিন উনি পড়িয়ে চলে গিয়েছেন, আবার সাহরির পরে ওনাকে আসতে হবে, বা সাহরির সময়টা, কারণ সাহরি করে আসতে হবে, আজান দিতে হবে ওনাকে, মানে আজানের দায়িত্বটাও ছিল। তো উনি যে পথ দিয়ে আসতেন, ওই কবরস্থানের পাশ দিয়ে উনি আসতেন। বেশ খানিকটা এগিয়ে 3 রাস্তার একটি মোড় রয়েছে। ওই 3 রাস্তার মোড় কেন্দ্রিক আরো কিছু ঘটনা রয়েছে। ওই কবরস্থানটা পার হয়ে যখন 3 রাস্তার মোড়ে এসেছেন, ওই 3 রাস্তার মোড়ে একটা জায়গায় বাঁশঝাড় রয়েছে। আর তখন ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে আর কি। আর ঘটনাটা খুব বেশি দিন আগের না, 2017 সালের ঘটনা। উনি যখন ওই 3 রাস্তার মোড় পর্যন্ত এসেছেন, হঠাৎ করে ওনার পায়ের নিচে উনি কিছু নরম নরম এবং পিচ্ছিল ওনার কাছে মনে হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এরকম কিসের উপর পা দিলাম। উনি নিজ দিকে তাকিয়ে দেখেন যে ওনার হাতে টর্চ লাইট ছিল। টর্চ লাইটটি জ্বালিয়ে নিজ দিকে তাকিয়ে দেখেন যে ওনার 2 পাই একটি চওড়া পিচ্ছিল কোনো মাংসপিণ্ডের উপরে উনি দাঁড়িয়ে আছেন, এবং সেই মাংসপিণ্ডটি লক লক করছে। উনি খেয়াল করেন যে এই মাংসপিণ্ডটি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। ওই অন্ধকারে তো আসলে হঠাৎ করে টের পাননি, লাইট জ্বালানোর পরে বুঝতে পেরেছেন। উনি দেখেন যে ওটি আসলে মাংসপিণ্ড ঠিক আছে, কিন্তু ওটি অনেক বড় আকৃতির একটি জিহবা। উনি উপর দিকে তাকিয়ে দেখেন ওই বাঁশঝাড়ের উপরে প্রকাণ্ড একটি মাথা, ভয়ানক চেহারা। সে হা করে আছে এবং মুখ থেকে ওই জিহবাটি বের করে দিয়েছে। ওই জিহবাটি বের হয়ে রাস্তার উপর পড়েছে এবং ওই জিহবার উপর উনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য যখন উনি দেখেন, উনি প্রচন্ড জোরে এক চিৎকার করেন। চিৎকার করে উনি ওইখান থেকেই ব্যাক করে চলে যান। উনি আর মসজিদে আসেননি। উনি যেহেতু আজানও দেননি, ফজর সময় মসজিদও আসেননি, গ্রামবাসী চিন্তা করে কি ব্যাপার, কি হলো। এরপরে উনি কয়েকদিন আর আসেনি। গ্রামবাসী খোঁজ খবর নেয়। খোঁজ খবর নিয়ে জানা গেল উনি খুব অসুস্থ। আর ওনার না আসার কারণ তখন উনি সবাইকে খুলে বলেন যে রাতের বেলা ওই কবরস্থান পার হয়ে 3 রাস্তার মোড় রয়েছে, সেখানে এসে উনি এমন একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়েছিলেন। যাই হোক, এই ঘটনার অল্প কয়েক মাস পরে, মানে একই সালের ঘটনা, 2017 সালের ঘটনা, যে ওই গ্রামে আরেকজন লোক রয়েছে, উনি রাতের বেলা মাছ ধরতেন। তো এক রাতে উনি মাছ ধরতে বের হয়েছেন। যখন ওই 3 কবরস্থান পার হয়ে 3 রাস্তার মোড়ের কাছে এসেছেন, তখন উনি দেখেন বেশ বড় আকৃতির নাদুস নুদুস একটি ছাগল। রাত বাজে তখন প্রায় 12:30 আনুমানিক। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এত রাত্রে এত সুন্দর এত বড় একটি ছাগল। তো ছাগলটা দেখে ওনার লোভ লাগে, চিন্তা করে ছাগলটি ধরে নিয়ে যাই আমি। তো ওই চিন্তা করে উনি ছাগলটির কাছে যাচ্ছেন। তো উনি খেয়াল করছেন ছাগলটি ভয় পাচ্ছে না বা নড়াচড়াও করছে না। কিন্তু উনি যখন ছাগলটির একদম কাছে চলে যান, যখনই ছাগলটিকে ধরবেন, এমন সময় ছাগলটি এক লাফ দিয়ে ওখান থেকে প্রায় 10 হাত দূরে চলে যায়। তো উনি চিন্তা করে যে ছাগলটি তো বেশ শান্তশিষ্ট, একে সহজে ধরতে পারবো, আমি একটু ছাগলটির পিছু নেই। এই চিন্তা করে উনি ছাগলের আবারও কাছে চলে যান। আবারও যখন ধরতে গিয়েছেন, ছাগলটি আর একটা লাফ দিয়ে প্রায় আরো 10-15 হাত সামনে চলে যায়, মানে এক লাফে এত দূর চলে যাচ্ছে। উনি তখনও বুঝতে পারেনি যে স্বাভাবিকভাবে ছাগল কিন্তু এক লাফে এত দূর যাওয়ার কথা নয়, কিন্তু উনি লোভে পড়ে গিয়ে ওই ছাগলের পিছু পিছু উনি যেতে থাকেন। ওই ছাগলটি যে কাজটি করে সেটি হচ্ছে যে আবার তাকে ওই কবরস্থানের দিকে নিয়ে আসছে। ওখানে একটা ঈদগাহ রয়েছে। তো ওই ঈদগাহ এবং কবরস্থানের মিডিলে একটি বড় গাছ ছিল। ওই গাছের বড় বড় ডাল ছিল, শাখা পোশাখা ছিল। তখন ওনার সামনে ওই ছাগলটি এক লাফে একটি বড় ডালে উঠে যায়। তখন উনি বুঝতে পারে যে এত রাত্রে ছাগল দেখা, ছাগলটা এক লাফে এত দূর যাওয়া, আবার ছাগল তো গাছে উঠতে পারে না, এবং এত নিচ থেকে এক লাফে এত দূর উপরে উঠে গেল, এটা তো নিশ্চয়ই কোনো স্বাভাবিক ছাগল নয়। চাঁদের আলোতে উনি স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিলেন।
আর ওনার হাতে এমনিতেও লাইট ছিল, যেহেতু রাত্রেবেলা মাছ ধরতে বের হতেন। তখন উনি যে কাজটি করেন যে উনি আবার বিড়ি খেতেন। তো উনি একটি বিড়ি ধরেন, তখন ওই উপর থেকে ওই ছাগলটি তাকে বলতে থাকে, তুই কি ভেবেছিস আগুন দেখলেই আমি তোকে কিছু বলবো না, তুই বেঁচে যাবি, এতই সহজ। এই কথা বলার পর উনি এতটা ভয় পেয়েছেন, উনি চিন্তা করেছেন যে আমার কাছে আগুন থাকার পরও এই জিনিসটি আমাকে ভয় দেখাচ্ছে, তাহলে তো আজকে আমি শেষ। এরপরে উনি সেন্সলেস হয়ে পড়েছেন। সকালবেলা ওই পথ দিয়ে যাওয়ার মানুষরা তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে সবাইকে উনি ঘটনাটি খুলে বলেন। এরপর উনি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন ওই রাতের মতো, কিন্তু সেভাবে উনি অসুস্থ হননি। তার মানে প্রিয় লিসেনার্স, সত্যিকার অর্থে আসলে দুষ্টু জিন পরীরা ছাগল বা মানে লোহা বা আগুন দেখলে ভয় পায়, কিন্তু অনেক সময় ওরা যে ভয়টা, ওদের যে ভয় সেটা যে সবসময় যে প্রকাশ করবে এমনটি নয়। অনেক সময় ওদের ভয়টা আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে না, সে ভয় পায়নি, এমন একটি কথা বলে যাতে করে আমরা আমাদের হাতে থাকা সেই লোহা বা আগুনকে ফেলে দিই, আর যাতে করে সে সহজে আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে বা ক্ষতি করতে পারে। এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। আমরা কখনোই চাইবো না যে এই ধরনের ঘটনা আমাদের সাথে ঘটুক, কিন্তু যখন বা যদি কখনো এই ধরনের ঘটনার মুখোমুখি আমরা হই, তাহলে আমরা এতটুকু মাথায় রাখবো, জিনরা অবশ্যই লোহা এবং আগুন দেখলে ভয় পায়। তারা যত কথাই বলুক, হয়তোবা আমাদেরকে আরো ভীত সন্ত্রস্ত করতে এবং আমাদের মনোবল ভেঙে দিতে তারা এই কথাটি বলছে। যাই হোক, আশা করি ঘটনা আপনাদের ভালো লেগেছে। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। তো আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন তার নামটা তিনি গোপন রাখতে বলেছেন। আমরা তার নাম গোপন রাখার স্বার্থে তাকে আমরা সাইদ নামে অভিহিত করছি, এবং আমি বলছি তার নাম সাইদ হোসেন, এবং তিনি নাটোর জেলার দীঘাপতি ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এবং ঘটনাটা ওনার আপন বোনের সাথে ঘটা। তাদের কথা মতো যে ওর জন্মটাই হয়েছে রহস্যের মধ্যে। জন্মের পর যখন 3-4 বছর ছিল, তখন তাদের বাড়িতে এলাকার মধ্যে একটা ভিক্ষুক আসে। তাদের বাসায় ভিক্ষুকটা সন্ন্যাসীর মতো দেখতে, এবং তাকে তার ছোট বোনকে, সাইদ ভাইয়ের ছোট বোনকে দেখার পর ওই সন্ন্যাসীরা বলে যে তোদের যতদিন পর্যন্ত ও তোদের বাসা থাকবে ততদিন পর্যন্ত তোদের কোনো সুখ থাকবে না, যখন ও চলে যাবে তখন হয়তো সুখটা ফেরত আসতে পারে। এবং এই কথাটা বলে তিনি চলে যায় এবং কোনো ভিক্ষা নেয় না। একটা পর্যায়ে তার বাবা মা খুব অবাক হয়ে যায়, চিন্তা পড়ে যায় আসলে এই কাহিনী কি। তো ওই ঘটনার কিছুদিনের মধ্যেই দেখা যায় যে তার বাবার চাকরি চলে যায় এবং সেখানে বাড়িটা তাদের বিক্রি করে দিতে হয় এবং ধার দেনার কারণে। তো তার বাবা ছিল গ্রামীণ ব্যাংকে কর্মকর্তা, এবং তারা একটা পর্যায়ে ওই এলাকার একই জায়গায় তারা শিফট করে। তো ঘটনা ঘটে হচ্ছে যখন তার বোন ক্লাস 2 পড়ে, তখন একবার পজেসড হয়েছিল, এবং তাদের এলাকার হুজুরকে দেখে তারা জিনিসটাকে নর্মাল করে। কিন্তু এরপরে এটার ভয়াবহতা রূপ নেয় যখন তার বোন ক্লাস 3 থেকে 4 ওঠে। তো 3-তে পড়া অবস্থায় তাদের এক ছেলে তাকে পেছন দিক দিয়ে একটা স্কেল দিয়ে বাড়ি দেয়, এবং সাথে সাথে ওই ছেলেটার গলা ওনার বোন মানে সাইদ ভাইয়ের বোন চেপে ধরে, এবং চেপে ধরার পরে ওকে দেয়ালে ধরে উপরে তুলে ফেলে। এত শক্তি কিভাবে পেলো, এরকম খারাপ অবস্থা কিভাবে হলো? তো তার বোনকে ওই স্কুল কমিটি তাদের কাছে আটকে রাখে, এবং আটকে রাখার পরই ঘটনা শুরু হয়। তো তার মানে সাইদ ভাইয়ের মা স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে দেখে যে তার বোনকে আটকে রেখেছে, এবং কন্ডিশন এমন যে আশেপাশের লোকজন সবাই দেখতে এসছে, মেলা বসেছে এরকম। তো তার মার সাথে তার মানে সাইদ ভাইয়ের মার সাথে সাইদ ভাইয়ের বোনের কোনো ধরনের নর্মাল কনভারসেশন ছিল না, ওই চিৎকার চেঁচামেচির কনভারসেশন। তো তার মা একটা সময় প্রশ্ন করে, যেহেতু তার বোন আগে একবার পজেসড হয়েছিল, জিজ্ঞেস করেছিল তুমি কোথা থেকে এসছো। তুমি বলে যে আমি তোর মেয়ের কাছে আসছি, যেই তোর মেয়েকে মারবে আমি তাকে কষ্ট দিবে, তাকে আমি শেষ করে দিব। তো তার মা জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো? বলে যে আমি এই স্কুলের পিছনের আমবাগানে থাকি। তো ঘটনা হচ্ছে যে স্কুলের আকৃতি ছিল এল সাইজের, এবং আমবাগানের সাথে ছিল একটা মন্দির, এবং বিরাট বট গাছও পাশে একটা ছিল। পরে তার বোনের মধ্যে থেকেই ওই পজেসড জিনটা, মানে ওই জিনটা বলতেছিল যে আমাকে, তার বোনই বলে সামনাসামনি বলে যে আমার সামনে বস, মানে তার বোন বলছে তার মাকে। তো তার মা সামনে বসে, এবং তার হাতের মধ্যে থেকে হঠাৎ করে পাটের আঁশ টাইপের সাদা কিছু অংশ তার মার হাতের মধ্যে দেয়, বলে যে এই জিনিসটা তাবিজের মধ্যে করে নিয়ে তোর মেয়ের গলায় বেঁধে দিবি।
তাহলে ওর ভালো হবে, ওর কোনো সমস্যা হবে না। এটা বলার সাথে সাথে তার বোনটা ওই দিন মেঝেতে পড়ে যায়, এবং তো আবার সবার সামনে। এরপর একটা হুজুর দেখানো হয়, তো নর্মালি ছিল সবকিছু, এবং তার বোন ছিল তো খুবই সুন্দরী, তো ক্লাস 8-9 পড়া অবস্থায় তাদের পাশের এলাকার খুব পরিচিত এক ছোট ভাই তার বন্ধু মানে সাইদ ভাইকে একটা প্রস্তাব দেয় যে তার বোনকে তিনি বিয়ে করতে চায়, এবং ওই মেয়ে ছেলেটা ছিল ধার্মিক পরিবারের এবং খুবই সৎ, এবং সাইদ ভাই নিজেরও পছন্দ ছিল সেটা, এবং বোনকেই বললে তো বোনও বলেছে তার কোনো সমস্যা নাই, এবং ছেলেটাকে বাসায় ডাকার পরে বাসা সবাই পছন্দ করে। কিন্তু হঠাৎ করে একটা ছেলের সম্বন্ধ আসে বাসায়, এবং সেটা মাস্টার্স পাস এবং একটা স্কুলের টিচার। আর যেহেতু যৌতুক নেবে না বলে তাদের পরিবারের কন্ডিশনটা খারাপ থাকার কারণে সিদ্ধান্ত হয় যে ঠিক আছে বিয়ে দেওয়া হোক। তো যদিও তার ভাই মানে সাইদ ভাইয়ের মত ছিল না এবং কিছু করারও নাই, এবং বোনকে জিজ্ঞেস করার পর বোন বলেছে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো করো। তো এরপর থেকে কাহিনী হচ্ছে যে সবকিছু প্রিপারেশন হয়, এবং প্রিপারেশন নিয়ে ফেলে বিয়ে দেওয়ার জন্য, এবং একটা পর্যায়ে চিন্তা হয় যে রাতের বেলা চুপ করে বিয়েটা হয়ে যাক, কারণ যদি আশেপাশের লোকজন জানে জিনিসটা খারাপ হবে। এবং যখন কাজী সাহেব মানে বিয়ে পড়াচ্ছিল তখন তার বোনের মনের মুখটা মলিন হয়ে যায়, হঠাৎ করে তার বোনটা ঘুমটা টান দিয়ে ফেলে দিয়ে বলেই তার দৌড়ে যে তার মার রুমে যা কান্না করতে শুরু করে। তো বলছে যে মা আমাকে বিয়ে দিও না, আমি কেমন জানি ওই লোকটার মুখটা শয়তানের মতো লাগছে, শুকরের মতো লাগছে, আমি বিয়ে করব না। তো বাড়ির সবাই মিলে বোঝায়, কিন্তু কিছুতেই ও বুঝতে রাজি হয় না, কারণ বোঝানোর কারণ হইতেছে যে ওই মেয়েটার বয়স 18 নিচে। তো অনেকেই মনে করছিল যে এটা কিন্তু একটা গ্রাম সাইডের ঘটনা, তো যেহেতু মনে করছিল যে আসলে বয়স কম এই জন্য এরকম করছে হয়তো বা। তো একটা পর্যায়ে মেয়ের মানে বরপক্ষদের কানে পৌঁছে যায় যে মেয়ে নাকি কবুল বলেছে। তো একটা সময় সবকিছু শেষ করার পরে তো জামাইয়ের রুমে তাকে মেয়েটাকে রেখে আসার পর 10 থেকে 15 মিনিট পর তার মা দরজা ভেঙে মেয়েটা ঢুকে যায়, জড়িয়ে ধরে মেয়ে তার সাইদ ভাইয়ের বোন জড়িয়ে ধরে তার মায়ের পা ধরে বলছে যে মা আমাকে তোমরা তোমাদের ঘরে থাকতে দাও, আমাকে যেতে বলো না প্লিজ, আমাকে কোনো একটা কোনায় জায়গা দাও, তারপরে আমি ওই লোকের সাথে থাকবো না। তো পরবর্তী সময়ে নর্মাল করা হয় অবস্থা, এবং পীর সাহেব এলাকার একটা পীর সাহেব ছিল, এবং তার কাছে দোয়া নিতে গেলে বোঝা যায় তার বোনকে কমপ্লিটলি একটা জিনে ধরেছে, এবং ওই লোকটা মানে ওই পীর সাহেবটা তার বোনকে একটা তাবিজ ঝুলিয়ে দেয়। তো ওই পীর সাহেবের সীমানা পারতেই তার বোনের তাবিজ দেখে গলায় নাই। তার মা মানে বকাবকি করতে, তুমি কি করলা, তাবিজটা ফেলাই দিছো, ফাইজলামি নাকি? তো আবার ওই বাড়িতে আবার যায় এবং পীর সাহেবের কাছ থেকে আরেকটা তাবিজ নেয়, এবং ওই তাবিজটা অর্ধেক রাস্তা আসার পর দেখে যে মানে যেভাবে ওই কালো কাইতনটা বাঁধা ছিল ঠিক একইভাবে বাঁধা নাই, মানে বাঁধা আছে কিন্তু তাবিজটা নাই। তার মা খুব চমকে যায়, এবং এভাবে অনেকবারই তাবিজটা পরিয়ে দেওয়া যায়, এবং এমন অবস্থা যে তাবিজটা পুরো উধাও হয়ে যাচ্ছে তার শরীর, মানে তার শরীর থেকে ওরা থেকে বুঝা যাচ্ছিল যে কাহিনী কি, এবং একটা সময় তার বোনের অবস্থা যে ভয়াবহ হচ্ছে এটাও সবাই বুঝতে পারছিল। এর মধ্যে থেকে শ্বশুরের প্রেশার আসে যে আমরা ওকে উঠাই নিতে চাচ্ছি, যদি এরকম হয় আমরা একটা কবিরাজ নিয়ে আসবো। তো তারা একটা কবিরাজ নিয়ে আসে, এবং ওই কবিরাজ পানি পড়া দিয়ে মানে সবাইকে পানি পড়া দিয়ে একটা তাবিজ ওই ওনার বোনকে দেয়। পরের দিন সকালবেলা দেখা যায় ওই তাবিজটা টুকরো টুকরো হয়ে গেছে। তো ওনাদেরকে আবার ডাকে, কবিরাজকে আনতে বলে, এবং শ্বশুর শাশুড়ি তার মামা শ্বশুর অনেকেই আসে। তার বোন মানে সাইদ ভাইয়ের বোন কবিরাজের সামনে বসে, কবিরাজ দোয়া পরে ফু দিলে সাথে সাথে জিজ্ঞেস করতে থাকে তোর এত বড় সাহস, তুই আমার তাবিজ ফাটাইছিস, তোর এত বড় ক্ষমতা, মানে সবার সামনেই বলছিল। এখন বলে কাট। তো তার বোন বলছে, তার বোনের ভেতর থেকে ওই জিনটা বলছে দে তুই আমার গলায় তাবিজ, দেখ আমি কি করি, এবং সাথে সাথে তাবিজটা 2 ভাগে ভাগ হয়ে যায়। কবিরাজ বলেন আমার পক্ষে এই জিনিসটা ট্রিটমেন্ট করা সম্ভব না। এভাবে একে একে 23 জন কবিরাজ তারা দেখায়, হুজুরকেও দেখায়, পারে না। এবং কোনো একদিন শনিবার রাত 9টায়, বলে রাখা ভালো যে এই 23 জন কবিরাজ দেখাতে এবং সমস্যা নিয়ে সাফার করতে করতে 6 মাস চলে যায়। এর মাঝে কখনোই রাতে গায়ে এসে চেঁচামেচি করতো, কখনো বাবা মাকে গালাগালি করতো, এবং যাকেই ধরতো তাকেই গালাগালি করতো, যেই তাকে ধরতো তার বোন তাকেই গালাগালি করতো। তো বোঝা গেল যে তার মানে সাইদ ভাইয়ের বোন পুরাই পজেসড, এবং একদিন সন্ধ্যার সময় ওর দম বন্ধ হয়ে যায়, এবং বলতে থাকে যে ধূপের গন্ধ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমি ধূপের গন্ধ সহ্য করতে পারি না, আমি বমি করে ফেলবো। সবাই দোয়া পড়তে থাকে, কোনো পরিবর্তন থাকে না। হঠাৎ করে ওই ডিসিশন হয় যে 23 নম্বর যে কবিরাজ ছিল তাকে আবারও ফোন দেওয়া হয়। ওই কবিরাজ ফোনের মধ্যেই একটা আমল দেয়, এবং সাথে সাথে তার বোন জ্ঞান হারায় ফেলে। স্বাভাবিক অবস্থায় একটু পরে ঘুম থেকে ওঠে, জ্ঞান ফেরে এবং বলে আমি বাইরে যাব। তো সবার সন্দেহ হয় যে বাইরে যাবে মানে কি,
তো বলে যে আমি টয়লেটের দিকে যাব। তো যাই হোক, তিনি টয়লেটের দিকে যাওয়ার পথে তার মা এবং তার পাশের একটা ভাবি, সাইদ ভাইদের পাশের একটা ভাবি তাকে হেল্প করার জন্য যায়। হঠাৎ করে চিৎকার বাথরুমের ভেতর থেকে, তাকে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে। তার বাবা মানে সাইদ ভাই নিজে তখন দৌড়ে যায় এবং একসাথে 3 জন মিলে টানতে থাকে। বোঝা যাচ্ছে যে ওখান থেকে কেউ তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো ঘরে অনেক কষ্টে ছুটাই নিয়ে আসার পরে চিৎকার করতে থাকে এবং ওনার শরীরে একজন আসে। তো সাইদ ভাই প্রশ্ন করে, তুমি কি কাহিনী কি, এরকম ভাবে কি আপনারা কি আমাকে বোনকে ছাড়েন, আপনি কে? তো এখান থেকে উত্তর আসে যে আমি কালীর বাম হাতের বাহন। তো সবার মাথাটা চক্কর খায়, এখানে কেউ হিন্দু নাই কিন্তু সব মুসলমান। কি হচ্ছে সব, কি বলে? তো সকাল বিকাল দেখা যেত যে ওনার আমি একটু জিনিস ক্লিয়ার করি, সকাল বিকাল দেখা যেত যে ওনার বোনের শরীরে কেউ না কেউ আসতো, মানে ডিফারেন্ট টাইপের। ফর এক্সাম্পল মানে অ্যাটিটিউড গুলো এরকম ছিল যে হঠাৎ একবার জিন আসতো, কেউ এসে কাঁদতো, কেউ খেতে চাইতো, কেউ এসে ওনার বোনকে আশ্রাতো, কেউ হাসতো। এরকম করে নাকি 7 জন ছিল। আর একজন কথা বলতো, তারা বলতো যে তারা 7 ভাই। তো ঘটনায় যাই, এক সময় ওরা রেগে গিয়ে মানে সাইদ ভাই রেগে গিয়ে ওনার বোনের গালেই চড় মারে, বলে কি পাইছিস, আমার বোনকে মেরে ফেলবি নাকি, তোরা যা আমার বোন থেকে, নয়তো আমার শরীরে আয়। এই বলে 2টা চড় মারে তার বোনকে খুব জোরে জোরে এবং বলে যে পরিণাম খারাপ হবে। ওই মুহূর্তে থেকে তার বোনটা কিছুটা নর্মাল হলো। 1 সপ্তাহ পর আবারও একটা শনিবারে রাত 10টায় তার বোন টিভি দেখছিল, পাশে মা আর ওই যে পাশের বাসার ভাবি, তার ভাবিও ছিল। হঠাৎ তার বোন ছিটকে গিয়ে 10 হাত ধরে পড়ে। চিৎকার শুনে দৌড়ে তার মা ঘরে আসে এবং দেখে ওনার বোনের পা ধরে টেনে কেউ বাইরে নিয়ে যাচ্ছে। তার বোন চিৎকার করছে, তার ভাবি, ওই পাশের বাসার ভাবি এবং তার মা ধরে টানছে, কিন্তু কিছুতেই মানে ছুটানো যাচ্ছে না। দৌড়ে যে মানে সাইদ ভাই দৌড়ে যে দেখে যে এরকম টানাটানি চলছে, তখন বলে যে তোমরা ছাড়ো, দেখি কোথায় কি নিয়ে যায়। এটা শোনার পরে তার বোনকে মাটি থেকে উপরে শূন্য উঠায় ফেলায়। কিছুক্ষণ পর শূন্য থেকে তার বোনকে ছেড়ে দেয় এবং দেখা যায় তার বোনের পায়ের মধ্যে রক্তের জমাট ভেতর 3টা ছাপ। বিছানায় শুয়ে দাঁড়াতেই হঠাৎ দেয়ালের সাথে তার বোন আছড়ে পড়ে, এই পাশ ওকে ধরে রাখা যাচ্ছে না। কাঁপুনি দিয়ে ওর বিছানায় চাদর খামচে ধরে 1 মিনিট চিৎকার করতে করতে একদিন মানে ওই সময় রাতের বেলা একজন আসে। বুঝলাম যে উনি হচ্ছে সেই কালীর বাহন। মানে বোঝা গেল, ওনাকে প্রশ্ন করলো, সাইডে প্রশ্ন করলো যে নরম হয়ে বললো যে আপনি কে, কি চান? তার বোনের ভেতর থেকে একটা স্বর আসে, আমি কালীর বাম হাতের বাহন। এই ঘটনা অনেক কিছুই দেখা যায় যে বলা যাচ্ছে না, কারণ আমাকে খুব কষ্টে মেমোরাইজ করতে হয়েছে এবং বিশাল স্টোরি, এবং সাইদ ভাইয়ের বিশাল স্টোরি। আমি কিন্তু তার নাম নেই, অরিজিনাল নাম না, এটা একটা ছদ্মনাম। তো যাই হোক, বিয়ের দিনের পর থেকে এক পর এক কবিরাজ আসে। কেউ বলে কুফরি করেছে তার বোনকে, কেউ বলেছে তার বোনকে কেউ জাদু টনা করেছে, খারাপ অবস্থায় রাখবে, তার বোনকে বাঁচতে দেবে না, এই সেই বহু কিছু। তো এরকম একটা কবিরাজ আসার পর এরকম বিছানার ভেতর থেকে তাবিজও পাওয়া যায় এবং সেই তাবিজটা নাকি বিয়ের দিন গায়ে হলুদ দেওয়া মাখা অবস্থায় আরবি লেখা অবস্থায় ছিল আর কি। অনেক কিছু চালান দেওয়া হয়, বোঝা গেল যে হয়তো কেউ কুফরি করেছে। সব সাফ করে বাড়ি বন্ধ করে দেয় কবিরাজ, তা তো সমস্যা যায় না। অনেকেই বলতে থাকে বাসাটা নাকি অভিশপ্ত। কখনো তার বোন নাকি স্বপ্নে দেখে কেউ ওকে ডাকছে। একজন হুজুর বলে ওকে ভালো খারাপ দুটো জিনিস ধরেছে, কেউ বাঁচাতে চায়, কেউ বিয়ে আটকে দিতে চায়। ওকে এক কাজ করো, আমার মাথা বন্ধ হয়ে গেছে, এখন বাসার সবাই খুবই অবস্থা খারাপ, তো এটাকে নর্মাল করো। তো যাই হোক, কালীর বাহন ওর গায়ে আসে এবং কাঁদতে কাঁদতে বলে ওকে আজ মেরে ফেলা হবে। কালী ওর গায়ে আসবে, তারা সবাই খুব আশ্চর্য হয় কাহিনী কি হচ্ছে। তো ঘটনা তো ডিফারেন্ট টাইপের ঘটনা, এরকম কালীর বাহন এগুলো কি আসলে। তো তাদের তাদের বলে যে 7টা মেয়ে লাগবে, এর মধ্যে 2 জন হিন্দু লাগবে, বাকি সব মুসলমান মেয়ে লাগবে, একটা ঘন্টা লাগবে, 2টা কৌটা লাগবে, সিঁদুর লাগবে, মোমবাতি লাগবে, আর অনেক কিছু জোগাড় করো। এগুলি থাকলেই নাকি কালীর বাহন তার বোনের শরীরে আসবে। একটা পর্যায়ে তার বোনের শরীরে রাতের বেলা কালীর বাহন আসে পর্যন্ত, এবং বলেছে কালীর বাহন, ওই কালীর বাহনের যে একটা আরেকজন অ্যাসিস্ট্যান্ট বা সাইগির, সে বলছে যে তার বোনকে তার মা বানিয়েছে, সন্তান বানিয়েছে। উনি ওর গায়ে যে জিন আসতে চায় ওকে সবসময় বাধা দিচ্ছে। তোমরা যদি সবসময় এরকম চেঁচামেচি করতে থাকো তাহলে আরো আসবে। তো তোমরা এই ঘটনাগুলা, তোমরা এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদেরকে বলেছি, তোমরা এগুলি কালেক্ট করো। কালেক্ট করলে কালী নিজে আসবেন এবং ওনার শরীরে আসার পরে হয়তো বা সেফ হতে পারে তোমার বোন। তো কাহিনী হতেছে তারা সবাই মিলে জিনিসগুলো কালেক্ট করতে যায়। তার বাবা যায় সিঁদুর আনতে,
তিনি আর তার এক ভাই যায় হচ্ছে, মানে সাইদ ভাই তার এক ভাই যায় হচ্ছে হিন্দু মেয়ে আনতে। এদিকে বাড়িতে তার বোন হাত পা ধরে টানাটানি করছে কন্টিনিউয়াস। এর মধ্যে ওই বাহন নাকি তার শরীরে আসে এবং চেষ্টা করে বাঁচাতে। তো মুসলমানদের ঘরে গেলে বলে যে মানে ওরা বললো যে মানে যে হিন্দুদের বাড়িতে যায়, হিন্দু বাড়িতে যে মেয়ে দরকার ছিল তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা আসো আমাদের বাড়িতে। তখন বলে যে মুসলমানদের ঘরে আমাদের মা আসে কি করে, ওরা খারাপ জিন হতে পারে, আমরা যাব না। তো তাদের পাশের এলাকার হিন্দু গ্রাম, ওরা আসবে না এবং সাফ বলে দিলে হতাশ হয়ে বেরোয় কাচ্ছে। এমন সময় একটা ফোন আসে, বলছে যে তুই যে বাড়ি থেকে বেরিয়েছিস ওই বাড়িতে আবার যা, ওরা আসবে অবশ্যই, তুই রাজি হয়ে যাবে, তুই যা। কালীর বাহন বলেছে নাকি রাজি হয়ে যাওয়ার কথা। তারা ওই বাড়িতে যায় এবং হতবাক, হ্যাঁ আসলেই তোরা রাজি হয়ে গেছে বাসা আসার জন্য, এবং তাদেরকে নিয়ে আসে। এবং বিপদের মধ্যে কি থেকে যে কি ঘটছিল এটা ওনারা কিছুই বুঝতে পারছিল না। ছোটবেলা থেকেই জিন ভূত এইসব জিনিসগুলো তারা অতটা পাত্তা না দিলেও এবার মনে হয় ফল দিচ্ছে। এবং ওনারা আসলেই বাড়িতে যায় এবং ওই মেয়েগুলাকে নিয়ে আসে। একটা পর্যায়ে ওই মেয়েরা রাজিও হয়ে যায় এবং ওই ফোন অনুযায়ী। তো যাই হোক, তারা বাসায় আসে এবং ওই তার বোনকে একটা পবিত্র জায়গায় বসতে বলে এবং ওর শরীরে নাকি কালি আসবে এরকম কিছু, এবং সবাই ভিড় জমিয়েছে তাকে দেখবে। এবং এমন অবস্থা যে লজ্জা ধরে রাখা যাচ্ছে না। তারা ওই বাড়িতে প্রচুর লোকজন, সবার সামনেই তার মন আসে বসে, এবং ওই দৃশ্য ভুলবার মতো না। এটা 2017 সালের ঘটনা। এবং এই ঘটনাটা আসলে এত বড় ঘটনা, আমি কিন্তু অনেক শর্টকাটলি পড়েছি। উনি কিন্তু আমাকে এভিডেন্স দিয়েছে, ওই যে কালি আসার ভিডিও দিয়েছে এবং ওনার বোন যে ছটফট করছে সেই ভিডিও দিয়েছে। আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, এটা সত্য কথা, এটা সত্য ঘটনা। উনি যেসব শেকরের ছবি দিয়েছে, যে পয়সার ছবি দিয়েছে, যে কালির ভিডিও দিয়েছে, উনি যে তার বোনের শরীরে এসছে, এটার কিন্তু ভিডিও আমাদের কাছে আছে। আমি যদি ওনার কাছ থেকে পারমিশন পাই আমি অবশ্যই এটা দিতে রাজি আছি। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আমার নাম ইমরান। আমি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা থেকে বলছি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের একজন ছাত্র। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটা ঘটে আমার নানুর বাড়িতে। 2017 সালে ডিসেম্বরের 13 তারিখের ঘটনা। আর সেদিন থেকে আজ পর্যন্ত আমার জীবনটা কেমন জানি পাল্টে গেছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এমন কিছু একটা ঘটবে। আগে ভূত বিষয়ে যা শুনতাম তা আমার কাছে ছন্দ মনে হতো, কিন্তু যখন থেকে আমার জীবনের সাথে ঘটনাটা ঘটে তখন থেকে আমি কেমন যেন হয়ে গেছি। প্রতি শীতেই নানুর বাড়িতে বেড়াতে যেতাম, কারণ ওখানকার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে ভালো লাগতো। তাদেরকে নিয়ে শীত পার করে দিতাম। 2017 সালে ডিসেম্বরের 12 তারিখে আমি আমার নানু বাড়িতে ছিলাম যে কোনো একটা কারণে। তো বিকেল বেলায় প্রতিদিনের মতো বন্ধুদের নিয়ে ফুচকার দোকানে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কিছু দূরে রাস্তার ঢাক ঢোলের আওয়াজ শুনতে পাই। দেখতে যেয়ে দেখি কিছু হিন্দু ধর্মের লোক রাস্তায় দিয়ে যাচ্ছে, তারাই ঢোল বাজাচ্ছে। আর মাঝখানে যে লোকগুলো ছিল তারা খাটিয়া করে লাশ নিয়ে যাচ্ছে। আরেকটা কথা বলে নেওয়া ভালো, আমাদের নানুর বাড়ির উঠানে দাঁড়িয়ে সোজা মাঠের দিকে তাকালে কিছু দূরেই দেখতে পাওয়া যায় একটা চিতাশাল, তার সাথেই পুরনো গোরস্থান। তো আমার খুবই ইচ্ছে করতো হিন্দুদের পুরানো দেখতে। এই জন্যই বন্ধুদের নিয়ে তাদের সাথে সাথে শ্মশানের দিকে যেতে থাকি। শ্মশানে নিয়ে যাওয়ার পর তারা লাশটাকে নিয়ে যা করলো আমি তা এক নজরে দেখলাম। আমি দেখলাম লাশটাকে প্রথমে কিছু খড়ির উপরে শোয়ালো, তার উপর আবার কিছু খড়ি দিয়ে কিছুক্ষণ পর আগুন ধরিয়ে দিল। আমার কেমন যেন একটা ভয় ভয় করছিল। আমি দেখলাম খড়ির মাঝ বরাবর যাকে পুরানো হচ্ছিল তার পা বেরিয়ে আসলো। আমি দেখলাম তার পাটা প্রথমে আগুনে পুড়ে চামড়া গলে পড়ছে, আর তার মাংসটা কালো হয়ে যাচ্ছে, কিন্তু এক ফোঁটাও রক্ত পড়েনি। আর মাংস পুড়তে পুড়তে গলে যাচ্ছে আর গলে পড়ছে। আমি তা দেখে ওখানে আর থাকতে পারলাম না। বন্ধুদের নিয়ে বাড়িতে চলে আসলাম। আর তারপর থেকেই আমার জীবনে ঘটনা শুরু হয়। রাতে ডিনার করে আমরা রুমে গিয়ে শুয়ে পড়ি। তখন আমি বুঝতে পারলাম না যে আমার সাথে কি ঘটতে চলেছে। তখন রাত প্রায় 2টো নাগাদ। আমার এখনো মনে আছে,
হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি কিছু গন্ধ অনুভব করি, আর গন্ধটা ছিল সেই হিন্দু পুরানো অবস্থায় যে গন্ধটা পেয়েছিলাম, সেই গন্ধটা। আমার মনে মনে একটা ভয় জেগে উঠছে। তখন আমি মনে করলাম রুমে স্প্রে করা হয়েছিল, তাই এই গন্ধ। কিছুক্ষণ পর আমার মনে হলো আমার শরীরে তাপ লাগছে। মনে হচ্ছে আমি যেখানে শুয়েছি তার 3 থেকে 4 হাত দূরে আগুনে কিছু পুরনো হচ্ছে। তখন আমি পুরোটাই ভয় পেয়ে যাই, আর গন্ধটা সময়ের সাথে সাথে বাড়তে লাগে। কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না। আমি কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে পড়ি। সকালে উঠে কাউকে কিছু বলি না, কারণ সবাই আমাকে নিয়ে হাসবে। তো সন্ধ্যায় বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলছিলাম। তখন তারিখটা ছিল 2017 সালের ডিসেম্বরের 13। রাত 11টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলার পর বন্ধুদের নিয়ে প্ল্যান করলাম খেজুর গাছের রস চুরি করে খাবো। তখন ছিল আকাশে ফুটফুটে চাঁদের আলো, যার কারণে টর্চ সাথে নিইনি। আরেকটা কথা বলে নেওয়া ভালো, তখন ছিল ধান কাটার সময়। কিছু জমির ধান কেটে ফেলেছে, আর কিছু জমির ধান এখনো কাটেনি। আমরা হাঁটতে হাঁটতে সেই চিতাশালের সামনে একটা খেজুর গাছের উদ্দেশ্যে এলাম। আমাদের ডান পাশে ছিল কবরস্থান, আর বাম পাশে চিতাশালা। তার মাঝ বরাবরই সেই খেজুর গাছ। আমরা 3 বন্ধু মিলে আসি সেখানে। আমার এক বন্ধুর নাম হচ্ছে আলিফ। তাকে আমরা বললাম গাছ থেকে রসের হাড়ি পেরে নিয়ে আসতে, আর রাকিব গাছের নিচে পাহারা দিচ্ছিল। আমাদের সাথেই ছিল কবরস্থান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা দেখলাম আমাদের চোখের সামনেই কিছু একটা বিদ্যুৎ চমকানির মতো চলে যায়। তবে কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম সাদা কাপড় পরে কেউ একটা কবরের ভিতরে ঢুকে পড়ল। আমরা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আর সেখানে স্থির হয়ে গেলাম। আর যে গাছের মাঝ বরাবর ছিল আলিফ, সে পড়ে গেল। পরে আমরা তার ভাষা অনুযায়ী শুনতে পেলাম যে যখন গাছের মাঝ বরাবর ছিল, সে দেখতে পেল উপরে কালো একটা অবয়ব রস খাচ্ছে। তাকে দেখতে অনেকটাই শিম্পাঞ্জির মতো। আমরা 3 জনে অনেক ভয় পেয়ে গেলাম। আমরা কিছুক্ষণ পর শুনতে পেলাম কিছু কান্নার আওয়াজ, যা চিতাশাল থেকে আসছিল। আমরা 3 জন আর সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড় দিলাম। দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু পথ আর ফুরাচ্ছে না। আমরা থেমে তাকিয়ে দেখলাম সেই আগের জায়গাতেই আছি। আমি জানি আপনারা বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এটাই সত্য। আমরা কিছু দূরে দেখতে পেলাম চিতাশালে হঠাৎ একটা আগুন ধরে পড়ল, এবং সেই আগুন থেকে একটা লাশ উঠে আমাদের কাছাকাছি আসতে লাগলো। লাশটিকে দেখেই মনে পড়ে গেল সেই দিনের সেই পুরনো লাশটি। লাশটির শরীরের মাংস গলে গলে পড়ছিল, আর তার চোখের ভিতর পর্যন্ত শুধু অন্ধকার আর অন্ধকার। লম্বায় ছিল 7.5 ফুট। তা দেখে আমার 2 বন্ধু অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু বাকি থাকি আমি। লাশটা যখন আমার কাছে চলে আসলো, তখন আমার মনে হলো আমার শরীরের শক্তি কোথাও যেন হারিয়ে গেছে, আর আমার গলা দিয়ে একটা সাউন্ডও বের হলো না। আমি মনে মনে ভাবছিলাম এটাই হয়তো আমার শেষ রাত। শেষবারের মতো আমি আমার সৃষ্টিকর্তার নাম মনে করতে থাকলাম, কিন্তু তখন আমি একটা সূরাও মনে করতে পারছিলাম না। লাশটি যখন আমার 1 হাত সামনে চলে আসে, তখন আমার নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। আমার শরীর আস্তে আস্তে মাটিতে পড়তে লাগলো। মাটিতে পড়ার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান আসে, তখন আমি ছিলাম আমার বিছানায়। চারিদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। আমি আমার মাথায় হাত রেখে ভাবতে লাগলাম আগামী রাতের কথা, তবে সবকিছুই কি স্বপ্নে ছিল? এই বলে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। ওয়াশরুমে আয়নায় তাকিয়ে আমি যা দেখলাম তা দেখে এক নজরে আয়নায় তাকিয়ে থাকলাম। আমি দেখলাম আমার মুখে কিছু পোড়ার দাগ। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম। তাড়াতাড়ি করে রাকিব আর আলিফের বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। পরে জানতে পারলাম আলিফ ঘুম থেকে ওঠার পর থেকেই ওর কোমরে প্রচুর ব্যথা। এমন ব্যথা হয় যে সে বিছানা থেকে উঠতে পারছে না। আর রাকিব, তার প্রচন্ড জ্বর, সেও বিছানা থেকে উঠতে পারছে না। তাদের মা বাবাকে প্রশ্ন করায় আমি জানতে পেলাম ওরা গতকাল বাসা থেকে বের হয়নি। আমি তা শুনে বাসায় চলে আসি। বাসায় এসে ভাবি যেটা স্বপ্ন ছিল না, বাস্তবতা। তারপর আমি আমার নানুর সাথে এই বিষয়ে কিছু কথা বলি। নানু আগের সময়ের মানুষ, তাই এইসব নিয়ে বিশ্বাস তার ছিল।
আমাদের এলাকার এক হুজুরকে নিয়ে আসা হলো। হুজুরের কাছে জানতে পেলাম কিছু দুষ্টু প্রকৃতির পিশাচ আমাদের পিছু নেয়। তারপর হুজুর আমাদেরকে তাবিজ দিয়ে আমাদের শরীর বন্ধ করে দেয় এবং আমাদের বন্ধুদেরও তাই করে। কিন্তু এই বিষয় নিয়ে আমি আজও ভাবি, এটা কি সত্য না স্বপ্ন? তারপর আমার বন্ধুদেরও হুজুর তাবিজ দিয়ে শরীর বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছিলাম। আজকের এপিসোডে এটা আমার একটা ঘটনা, আর এই ঘটনাটা ঘটেছিল কানাডার ম্যানিটোবা সিটিতে। এটা খুব বেশি দিন আগের ঘটনা না, এটা ঘটেছিল আজ থেকে 7 থেকে 8 মাস আগে ম্যানিটোবার কোন একটা এরিয়াতে। তো যার সাথে ঘটেছিল তার আপন ভাই আমাকে এটা বলে। তো শুভ নামে এক ভাই আছে, উনি কানাডা থাকতেন, ওনার সাথে মূলত ঘটনাটা ঘটে। উনি আজ থেকে 1-1.5 বছর আগে যান। তো শুভ ভাই যখন কানাডায় ওই ম্যানিটোবা সিটিতে যান, ওখানে ভার্সিটিতে ওনার এক বাঙালি ফ্রেন্ড, 2জন কানাডিয়ান এবং 1জন মালয়েশিয়ান ফ্রেন্ডের সাথে খুব বন্ধুত্ব হয় এবং ওনার একটা ফ্রেন্ড সার্কেল, মানে একটা ভালো সার্কেল হয়ে যায়। এবং ওনারা প্রত্যেকেই পার্ট টাইম জব করতেন। আর ওনাদের উইকেন্ড ছিল প্রতি রোববার। দেখা যেত যে শনিবারের পর ওনারা ফ্রি থাকতো এবং সারা রাত বিভিন্ন জায়গায় ওনারা পার্টি করতো, গাড়ি নিয়ে বের হতো এবং সানডেতে ওনারা স্বাধীন বাসায় থাকতো। তো ওনাদের এক ফ্রেন্ড ছিল কানাডার, ওই সার্কেলের মধ্যে কানাডিয়ান এক ফ্রেন্ড ছিল, ওনার নাম ছিল বার্নার্ড। তো সেই বার্নার্ড একদিন বলছে যে দেখো, আমরা যে এরকম রাতে পার্টি করি শনিবার দিন, তো এটা আমরা না করে আমার এক রিলেটিভ আছে, ওনার একটা এরকম ছোট বাংলোর মতো আছে এই ম্যানিটোবা সিটি টু সাইডে, ওখানে গিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে স্যাটারডে নাইটটা কাটাতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালোই হয়। আমরা ওখানে একটা নির্দিষ্ট প্লেসে মজ মাস্তি করলাম, কোনো সমস্যা নাই। তখন বাকি ফ্রেন্ডগুলাও রাজি হয় এবং বলে যে ঠিক আছে, তাহলে এক কাজ করা, আমরা একদিন দেখে আসি এটা কেমন। তো ওরা এরকম ওই প্লেসটায় যায় এবং ওই বার্নার্ড ওর রিলেটিভকেও ফোন দিয়ে বলে যে আমরা ফ্রেন্ডরা মিলে আসছি, তোমার ইউনিটে থাকবো। তো ওই রিলেটিভও বলে যে ঠিক আছে, সমস্যা নাই, তোমরা যাও, গিয়ে দেখো পছন্দ হয় নাকি। তো শুভভাই যেটা বলে যে এটা নাকি প্লেসটা খুব সুন্দরই ছিল, একটা ছোট ঘরের মতো ছিল একটা এরিয়ার ভিতরে, সামনে বড় মাঠ ছিল, পাশে একটা গার্ডেন ছিল এবং সামনে একটা ছোট লেক ছিল। তো ওনাদের এক ফ্রেন্ড ছিল, সে বলছে যে সামনে যেহেতু লেক আছে, আমরা তো ইচ্ছা করলে মাছ ধরতে পারবো, তো এক কাজ করো, নেক্সট উইকে এটা ওকে করে ফেললো যে আমরা নেক্সট উইকেন্ড এখানে আসছি, স্যাটারডে নাইট থাকবো এবং রেগুলার আমরা যদি ভালো লাগে আমরা রেগুলার এখানেই আসবো। তো কানাডিয়ান সেই ফ্রেন্ড বার্নার্ড সে বলে যে না, কোনো সমস্যা নাই, আমার রিলেটিভ আমার খুব কাছের বড় ভাইয়ের মতো, কোনো সমস্যা নেই, নাও বলবে না, তোমরা আগে দেখো ভালোভাবে যেটা পছন্দ হয়েছে নাকি জায়গাটা। তো ওদের মধ্যে দিয়ে একজন ফ্রেন্ড বলতেছে যে পছন্দ হয়েছে, কিন্তু দেখো এটা কিন্তু সিটির অনেক বাইরে, আর এখানে আশেপাশে নির্জন, কোনো ফ্যামিলি বা কোনো বাসা বাড়ি কিন্তু নাই, তো আমাদের কি রাতে থাকাটা এখানে সেফ হবে? তো বার্নার্ড বলে যে দেখো, দরকার হলে আমার যে ফ্যামিলি মেম্বার যিনি আছে, যার জায়গা এটা, উনি দরকার এখানে রাতে থাকবে, কোনো সমস্যা নাই। তো যথারীতি বার্নার্ড ওর সেই ফ্যামিলি মেম্বার বা যিনি ওনার ছিলেন তাকে ফোন দেয় এবং বলে যে আমাদের প্লেসটা পছন্দ হয়েছে, আমরা আসবো নেক্সট উইকেন্ডে এবং তুমি আমাদের সাথে থাকবা। তো ওই লোকও রাজি হয় এবং সেই লোকটা বলতেছে যে হ্যাঁ আমি থাকবো, ঠিক আছে, বাট যেটা করবা যে তোমরা একটা নির্দিষ্ট টাইমে আসবা, যে অফিস শেষ করে এই সঙ্গে সঙ্গে এসে পড়ো, তারপরে আমরা একসাথে ঢুকবো এখানে, মানে ওই প্লেসটা একসাথে ঢুকবো। তবুও দেখা যায় যে আগে দিয়েই ওই বার্নার্ডকে ওর যে এটা যে ওনার ছিল ওই চাবিটা দিয়ে দেয়, যে তুমি তাও এখানে চাবিটা তোমাকে দিয়ে রাখলাম, বাট তুমি প্লেসটায় নেক্সট উইকেন্ডে যখন আসবা একসাথে আমরা ঢুকবো, আগে আগে ঢুকো না। তো ওই পরের উইকেন্ডে আসে, ওরা নিজেদের মধ্যে ওরা খুব একটু খুশি যেন একটা প্লেস পাইছে ওরা। তো শুভ ওরা ওই বড়শি কিনে ফেলে যে মাছ ধরবে লেকে। তো নেক্সট উইকেন্ড এরকম শনিবার দিন অফিস শেষ করে ওরা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে এবং ওরা এই সন্ধ্যার পর পর ওখানে যায়। তো বার্নার্ড গিয়ে ওর ফ্যামিলি যে মেম্বার, মানে যার এই জায়গাটা, ওনাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলতেছে যে আমরা তো এসে পড়ছি, তুমি এসে পড়ো তাড়াতাড়ি। তো ওই লোক বলতেছে যে আমি তো রওনা দিচ্ছিলাম, একটা সমস্যা হয়েছে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমরা ঢুকো, তোমরা জাস্ট ওই যে বনফায়ার আয়োজনটা করো, আমি আসতেছি, আর বারবিকিউ যদি করতে চাও সেটিং করো, আমি এসে বাকিটা তোমাদের হেল্প করব। আর অন্ধকার রাখো না, যেহেতু জায়গাটা খুব নির্জন, তোমরা একটু আলো টালো আশেপাশে জ্বালায় রাখো, বা এই যে বনফায়ারটা যে করবো একটু ভালোভাবে করো যাতে আগুনটা না নিবে, আর আমি আসতেছি, বেশি দেরি হবে না। তো এটা হওয়ার পর ওরা এরকম যায় এবং ওদের 2জন ফ্রেন্ড ওরা ওই যে মাছ ধরতে রেডি হয়ে যায়, বড়শিতে মাছ ধরবে। এদিক দিয়ে বনফায়ারও অলরেডি খুব সুন্দর করে করা হয়।
তো মাছ ধরতে ধরতে ওরা কয়েকটা মাছ ধরার পর হঠাৎ করে যে মাছ ধরছিল ওদের আরেক কানাডিয়ান ফ্রেন্ড, সে বলতেছে দেখো বড়শিটা লেকের থেকে কেউ টানছে, খুব ভারী কিছু একটা টানছে দেখো। তো মালয়েশিয়ান যে ফ্রেন্ডটা আছে সে বলতেছে যে দেখো দেখি দুজন মিলে কি বড় মাছ হবে, দেখি দুজন মিলে এটা আমরা বড়শিটা টানতে পারি নাকি দেখি। ওরা এখানে দুজনের জায়গায় 3 জন মিলে টানতে থাকে বড়শিটা, কিন্তু না, ওরা পারছে না। লেক থেকে কিছু একটা বড়শিটাকে জোরে টানছিল, মানে বড়শিটা ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। তো তারপরে একটা সময় দেখা যায় যে শুভ দেখে যে বড়শিটা নাকি একবার টান দিয়ে নিয়েই যায়। তখন ওদের আরেক ফ্রেন্ড বলে হয়তো বা এমন হয়েছে যে কোনো ভারী মাছ বা বড় মাছ হবে এখানে, ভারী, সে এটা টান দিয়ে নিয়ে গেছে। আচ্ছা থাক, দরকার নাই, আমরা যা মাছ ধরে এখানে অল্প কয়েকটা ধরছি না, থাক। তো একজন বার্নার্ডকে বলে যে তুমি তোমার রিলেটিভকে ফোন দাও, ওনাকে বলো এখানে আসার জন্য, আমরা তাহলে আমাদের বারবিকিউ বা অন্যান্য যা পার্টি প্রোগ্রামটা আছে আমরা শুরু করি। তো বার্নার্ড ও রিলেটিভকে ফোন দেয়, দেখছে উনি ফোন ধরতেছে না, তো ভাবে যে হয়তো বা কাছাকাছি এসে পড়ছে। তো কিছুক্ষণের মধ্যে ওদের বেশ ঠান্ডা লাগে, যদিও তখন ঠান্ডাই ছিল, বাট খুব ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস আসতেছে, এবং আগুন যেটা বনফায়ারে যেটা ওরা করেছিল এটা আস্তে আস্তে নিভে যাচ্ছিল। তো শুভ আর ওর যে 2জন ফ্রেন্ড আছে ওরা ঠিক করে যে আশেপাশে পাশে যে গার্ডেনটা আছে, বাগানটা আছে, ওখান থেকে গাছপালা থেকে ডালপালা নিয়ে আবার আগুনটা ব্যবস্থা করবে যাতে একটু ভালোভাবে আগুনটা ধরানো যায়। তো ওখানে একটা বড় গাছ ছিল। ওদের মালয়েশিয়ান ফ্রেন্ডটা যখন ওই কোনো মানে ছোট ছোট গাছের কোনো অংশ পাওয়া যায় দেখতে যায়, হঠাৎ করে একটা বড় ডাল ভেঙে পড়ে ওর ঠিক সামনেই, এবং এটা ভাঙার পরে ও একটু ভয় পেয়ে যায়। ও শুভকে ডাক দিয়ে বলতেছে দেখো বুঝলাম না এই ডালটা হঠাৎ করে এখানে ভেঙে পড়লো কেন। আরেকজন ফ্রেন্ড বলতেছে হয়তো বাতাস আছে, ওখান থেকে হয়তো ভেঙে পড়ছে। তো এটা কোনো রকম ওরা এখান থেকে এসে পড়ে এবং বার্নার্ডকে বলে দেখো বার্নার্ড, এখানে আসলে আমরা তো এখানে নতুন, আর এখানে তো দেখো আমাদের থাকাটা খুব রিস্কি হচ্ছে, তুমি তোমার রিলেটিভকে ফোন দাও, দেখো উনি আসতেছে না কেন। হঠাৎ করে এক ফ্রেন্ড বলতেছে দেখো লেকের মধ্যে ওইখানে কিছু একটা মনে হয় লাফ দিল, এবং এটা বলতে বলতে যখন লেকের কাছে যায় ওরা দেখতেছে যে মানুষ আকৃতির কিছু একটা হবে যে লেকের মধ্যে লাফ দিছে। এটা দেখার পর নাকি ওদের যারা দেখছে এটা, মানে 2-3 জন ফ্রেন্ড দেখছিল, ওরা খুব ভয় পেয়ে যায়, এবং বাকি 2জন তো দেখে নাই, ওরা নাকি ও বলতেছে যে না এটা কিছু হয় নাই, বাট যারা দেখছিল ওরা বলতেছে যে দেখো এটা খুবই খারাপ কিছু একটা মানে আমরা দেখছি, এক কাজ কর আমরা রুমের মধ্যে বসি, এবং বার্নার্ডকে বলে যে তুমি তোমার রিলেটিভকে ফোন দাও। তারপর ওরা রুমের মধ্যে যখন বসে, বাইরেও কোনো আগুনের ব্যবস্থা এরকম নাই, তো ওরা বাইরে থেকে শুনতেছে যে কেউ দরজা নক করছিল। তো নক করার পর বার্নার্ড ভাবে যে হয়তো রিলেটিভ আসছে, ওরা সেই উদ্দেশ্যে মানে দরজা খোলার উদ্দেশ্যে বাইরে যায়, মানে এটা যে এরিয়াটা ছিল মেইন গেটটাতে কেউ নক করছিল, ওরা যায় খুলতে যাবে, তো গিয়ে দেখে যে ওখানে ওই বার্নার্ড গিয়ে দেখে যে হ্যাঁ ওর সেই রিলেটিভ বা যে ল্যান্ডের যে ওনার তিনি আসছে, এবং অন্ধকার তো খুব, তো বলতেছে যে বার্নার্ড যে তোমাকে ফোন দিয়েছে হয়তো তুমি ফোন ধরতেছো না, ব্রাদার তুমি কোথায় গেছিলা। তো সে বলতেছে না আসলে আমার একটা সমস্যা হয়েছে, আমার গাড়িতে একটু ওই সমস্যা হয়েছিল, সামনে গাড়িটা রেখে আসছি, তো তোমরা যেহেতু এত আগে এসে পড়ছো এই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু আগে এসে রিকোয়েস্ট করি যে তোমরা প্রোগ্রামটা শুরু করো। তো তোমরা সমস্যা নেই, প্রোগ্রাম শুরু করো, বা তোমার বনফায়ার কোথায়, বনফায়ার তো আগুনগুলো নিয়ে গেল কেন, ওই নিয়ে বলতেছে যেটা কোথায়। তো ওই বার্নার্ড বলতেছে না আমরা এরকম তো বনফায়ারের মতো আয়োজন করছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে আগুনটা নিভে গেছে, তো আমরা জ্বালানোর ব্যবস্থা করতেছিলাম কিন্তু ডালপালা খুব একটা পাচ্ছিলাম না। তো সেই লোক বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা রেডি করো, আমি আসতেছি, আমার গাড়িটা সামনে আছে, আমি এটা নিয়ে আসতেছি। তো ওই লোকটা সামনে গিয়ে গাড়ির জন্য আনতে যায় এবং গেটটা খোলা রেখে যায়। এরকম আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, লোকটা আসে না। এদিকে রাতও বাড়তেছে। তো শুভ এবং ওর যে কানাডিয়ান যে ফ্রেন্ডরা ছিল ওরা নাকি ওখানে যায়, গিয়ে দেখে যে না ওই লোকের কোনো হদিস নাই এবং আশেপাশে লোক নাই, মানে গেট থেকে বের হয়ে দেখে। তো এটা দেখার পর ওরা আবার রুমে আসে এবং বার্নার্ডকে বলে যে দেখো বাইরে তো খুব ঠান্ডা, এখন তোমার ওই সে রিলেটিভ কোথায়, সে তো আসতেছে না, তো সমস্যাটা কি, সে কি চাচ্ছে না আমরা এখানে থাকি নাকি, একটু রেগেই বলে। তো এমন টাইমে নাকি বাইরে মানে কুকুরের আওয়াজ, মানে কুকুর আওয়াজ করলে যেরকম হয়, মানে এখানে কুকুর থাকার কথা না কিন্তু খুব জোরে জোরে আওয়াজ করছিল। তো এটা হওয়ার পর ওদের প্লেসটাই নাকি এরকম একটা হন্টেডের মতো, মানে খুব ভয়ঙ্কর একটা প্লেস, মানে এনভায়রনমেন্ট হয়ে গেছিল এখানে। যে একজন বলতেছে দেখো এটা বুঝলাম না কিরকম জায়গা, আমরা প্রথমে দেখলাম যে একটা বড়শি টান দিয়ে নিয়ে গেছে, আবার আমরা গাছের ওইখানে যাব, গাছের ডাল পড়তেছে, তো এরকম জায়গা কেন, আবার এখন কুকুর ডাকতেছে, আবার তোমার রিলেটিভ আসলো, মানে ওই বার্নার্ডকে বলছে তোমার রিলেটিভ আসলো, চলেও গেল, উনি আসতেছে না, মানে কি সমস্যাটা কি।
তো বার্নার্ড এদিক দিয়ে ফোন দিতেই থাকলো রিলেটিভকে। কয়েকটা ফোন দেওয়ার পরে রিলেটিভের সেই ওয়াইফ ধরে ফোনটা এবং সে বলতেছে বার্নার্ডকে, দেখো বলতেছে বার্নার্ড আসলে আমরা খুব সরি, আমি সহায় আসতাম, তো তোমার এরকম আমার হাজব্যান্ড ও তো মানে যিনি ওনার ছিল বলছে ও তো এরকম আসার পথে অ্যাক্সিডেন্ট করছে, আমরা একটু হসপিটালে আসছি, যদি সম্ভব হয় তোমরা একটু আসো। তো বার্নার্ড বলে যে ওকে তো দেখলাম ও মাত্র আমাদের এখানে আসলো, কখন অ্যাক্সিডেন্ট করলো? তুই লোকের ওয়াইফ বলতেছে যে যেটাই হওয়ার হয়েছে তোমরা একটু আসো, পারলে আসো। তো হসপিটালের ঠিকানা দেয়, ওরা 5 জন মানে শুভরা যারা 5 জন ছিল ওরা গাড়ি নিয়ে ওই হসপিটালে যায় এবং বার্নার্ডকে বলে মানে বার্নার্ড ওর রিলেটিভকে বলে যে ব্রাদার তোমার এখানে কি এরকম অবস্থা, কেন অ্যাক্সিডেন্ট করলা কিভাবে, কখনই বা করলা, আর তুমি এসে চলে গেলা কেন, তুমি তো আমাদের প্রোগ্রামে থাকলে সমস্যা হইতো না। তখন সেই রিলেটিভ বলে যে আমি তো তোমাদের প্রোগ্রামে যাই নাই, তোমাদের প্রোগ্রামে তো আমার যাওয়ার ইচ্ছা ছিল, আমি আমার ওয়াইফকে নিয়ে যাইতাম, কিন্তু মাঝপথে যাওয়ার পরে আমি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর আমি এরকম হাতে খুব ব্যথা পাই, আমার ওয়াইফ সেফ থাকে, তো এর জন্য এই এখন আমাকে ওয়াইফ হসপিটালে নিয়ে আসলো। তোমরা কি বলতেছো, ওখানে কে ছিল? তো বার্নার্ড বলতেছে যে না, তোমার মতো এক লোক আমাদেরকে এরকম দরজা নক করলাম, নিজে দেখলাম তুমি আসছো, তো তুমি আসো না, এটা আমার কেমন হইলো? বার্নার্ড মানে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এবং শুভ ওরা যারা ফ্রেন্ড সার্কেল ছিল ওরা নাকি পুরা মানে ভয় পেয়ে গেছে আচমকা যে কি বলতেছে এই লোক। তখন বার্নার্ডের সেই রিলেটিভ বলে যদি বিশ্বাস না হয় দরকার হলে তুমি এখানে যে নার্স আছে ওনাকে বলো, দেখো আমি এখানে আসছি, আমি তো তোমার প্রথম ফোনের কল পাওয়ার পরেই সেই সন্ধ্যার সময় আমরা রওনা দিয়েছিলাম, তারপর অ্যাক্সিডেন্ট করি। তখন বার্নার্ড বলে যে দেখো আমরা এখানে যাওয়ার পর লেকে মাছ ধরছিলাম, এই সিচুয়েশনটা বলে যে এখানে আমার বসিটাকে নিয়ে গেল, তারপরে আমরা আবার দেখতেছিলাম যে কেউ মনে লেকে ঝাঁপ দিচ্ছে, যে ওনার ছিল বা যে রিলেটিভ উনি ছিল উনি বলতেছে দেখো তোমরা গেছো ভালো কথা, আমি এই জন্যই গেছিলাম যে তোমার যেটা সেফ থাকো, কারণ এখানে রাত্রেবেলা কেউ তো থাকে না, এই জন্য অনেকেই আমার আগেও দুইটা রিলেটিভ ছিল এখানে, ওরা অনেক এরকম সমস্যায় পড়ছিল, আর তোমরা যে লেকে মাছ ধরতে গেছো আসলে মাছ ধরা ঠিক হয় নাই, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তো যাক যেটা হওয়ার হয়েছে, তোমরা এটা ভয় পাওয়ার কিছু না এবং তোমরা এখানে আপাতত আর যাও না, পরে যদি কখনো যাও আমি সহই যাব, আর সত্যি কথা বলতে আমি সেখানে যাই নাই এবং তোমরা কাকে দেখছো জানি না, আর আসলে জায়গাটা রাত্রেবেলা থাকাটা একটু রিস্কি, এই জন্য আমি তোমাদের সাথে থাকতে চাইছিলাম, তো আমি যেহেতু পারলাম না, তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি, আর আশা করি তোমরা নেক্সট এরকম আমাকে ছাড়া কখনো যাও না। এটা বলার পর শুভ নাকি বা ওরা ফ্রেন্ড সার্কেল একটু ভয় পেয়ে যায় এবং ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা যাবো না। তো এটাই ছিল আসলে ঘটনা, এটা আসলে কতটা ভৌতিক আমি জানি না, বাট যেটা যার সাথে ঘটেছিল সে খুব ভয় পেয়েছিল এবং তার মানে তারা নিজেরাও বলে যে আমরা নিজে দেখলাম যে লোকটাই এখানে ছিল অন্ধকারের মধ্যে, তাহলে লোকটা মানে এমন না যে বাইরে থেকে কেউ আসবে, কারণ আশেপাশে এতটাই নির্জন ছিল যেখানে 4-5 কিলোর মধ্যে কোনো বাড়ি আছে কিনা সন্দেহ ছিল ওই এরিয়াটার। তো আমি ঘটনা শোনার পর চিন্তা করলাম যে না ভৌতিক কথা যেহেতু প্রোগ্রামে প্রায় ঘটনাটা বলি, এটা শেয়ার করলে হয়তো আপনাদের ভালো লাগবে, তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করা, তো আশা করছি ভালো লাগবে, সামনে আরো ভালো ঘটনা নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি সামির আনসারি বলছিলাম। আলিফ ভাইয়ের ইনভাইটেশনে আজকেও আবার উপস্থিত হলাম আপনাদের সামনে কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তো আজকে প্রথমে যে ঘটনাটা আমি বলবো সেটা কলকাতার কোন এক কলেজের হোস্টেলে একটা ঘটে যাওয়া ঘটনা। তো আমার কলেজ লাইফে আমাকে এক সিনিয়র ভাইয়া বাসায় পড়াতেন, ওই ভাইয়ের নাম ছিল মামুন ভাই। তো মামুন ভাই উনি একটা সময় মাস্টার্স করার জন্য ইন্ডিয়ার বেঙ্গালুরুতে পড়ালেখা করতেন। তো উনি যেখানে পড়ালেখা করতেন সেখানে ওনার এক ফ্রেন্ড ছিল, এই ফ্রেন্ডের নাম ছিল রাজু। তো মূলত রাজু ভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছিল। রাজু ভাই কলকাতার ছিলেন তিনি, আর মামুন ভাই তো বাংলাদেশে ছিলেন। তো ওই দুজন বাঙালি ওনারা থাকার কারণে ওনাদের মধ্যে খুব একটা মিল ছিল এবং ওনারা খুব ঘনিষ্ঠ ছিলেন। তো কোনো এক সময় রাজু ভাই মামুন ভাইকে ঘটনাটা বলে। তো রাজু ভাই কলকাতায় যেই হোস্টেলে থাকতেন, মানে যে কলেজে উনি পড়ালেখা করতেন সেটা ছিল কলকাতা শহর থেকে সাইডে, এবং ওনার যে হোস্টেলটা ছিল কলেজের পাশেই ছিল। হোস্টেলে ছিল 2টা বিল্ডিং, একটা ছিল জুনিয়রদের আর একটা ছিল সিনিয়রদের। তো কলেজটা খুব একটা পুরাতন ছিল না, বলা যায় এটা নাকি 5-6 বছর হয়েছিল যে চালু হয়েছে। তো সিনিয়র বিল্ডিংয়ে ওইরকম
10-15 জনের বেশি থাকতো না। আর সিনিয়র বিল্ডিংটা নাকি ছিল একতলায় স্টুডেন্টরা থাকতো, দোতলায় অল্প কিছু স্টুডেন্ট থাকতো, আর আর জুনিয়রদের বিল্ডিংটায় অনেক স্টুডেন্ট ছিল। তো সেই রাজু ভাই মূলত প্রথমে গিয়ে জুনিয়রদের বিল্ডিংয়ে উঠেন। তো ওখানে সিনিয়র বিল্ডিংয়ে কিছু স্টুডেন্ট ছিল, তারা প্রায় সময় জুনিয়রদেরকে র্যাক দিত এবং ওদের হলে নিয়ে গিয়ে সিনিয়রদের হলে নিয়ে গিয়ে র্যাক দিত। তো রাজু ভাইকে একদিন যখন র্যাক দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তো ঘটনার চক্রে দেখা যায় যে রাজু ভাইয়ের এলাকারই পরিচিত বড় ভাইয়েরা, তো ওনার সাথে খুব একটা র্যাগিং করে না। তো রাজু ভাইয়ের সাথে ওই সিনিয়র ভাইদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। তো ওই সিনিয়র ভাইরা বলে যে রাজু, তোমার যদি কখনো কোনো সমস্যা হয় বা পড়ালেখার না বুঝে থাকো বা কোনো এনিথিং মানে কোনো সমস্যা হলে আমাদের হলে এসে বলবা, সমস্যা নাই। তো রাজু ভাই এরকম নাকি সিনিয়র দেশি হলে প্রায় আসা যাওয়া করতো এবং ওনার যে পরিচিত যারা সিনিয়র ভাই ছিল ওনারা ম্যাক্সিমাম সময় দোতলায় থাকতেন, মানে সিনিয়র হোস্টেল বিল্ডিংয়ে দোতলায় থাকতেন। তো একবার রাজু ভাই ওই বিল্ডিংয়ে যায়, সিনিয়র বিল্ডিংয়ে যায়। তো এখন উনি রাতে, ওনারা একটা অকেশন ছিল সম্ভবত, সেখানে নাকি ওনারা রাত্রে অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। তো রাতে তাস খেলছিল ওনারা রাত্রে নাকি 12টার পরে। তখন হঠাৎ করে বিল্ডিংয়ে উপর থেকে আওয়াজ আসছে যে জোরে জোরে দরজা বাড়ি দিলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ আসছিল। তো তখন রাজু ভাই তো ওনার সিনিয়র ভাইদেরকে বলে যে ভাই এই আওয়াজটা কোত্থেকে আসছে, এত জোরে যে আওয়াজ কে করছে এখানে? তো সিনিয়র ভাই যারা ছিলেন তারা বলতেছে, দেখো এরকম আওয়াজ মাঝে মাঝে হয়, হয়তো ছাদের দরজাকে খোলা রাখছে, হয়তো এরকম হচ্ছে। আমরা তো এখানে ধরো কয়েক মাস হইলে বিল্ডিং আসছি, এরকম আওয়াজ নাকি এখানে প্রায়ই হয়, তো এত কিছু কানে দিও না। তো এরকম রাজু ভাই যখন প্রায় এরকম রাতে যখন ওই প্রথমবার একবার তাস খেলার মজা পেয়ে গিয়েছিল, উনি নাকি প্রায় সময় এখানে রাতে ওনারা একটু আড্ডা দিত সিনিয়র ভাইদের সাথে এবং তাস টাস খেলতো। তো এরকম নাকি মাঝে মাঝে এরকম আওয়াজ শুনতো এবং সেই সাথে ছাদে দৌড়াদৌড়ির আওয়াজ পেত, মানে সিনিয়রদের বিল্ডিংয়ের সেই ছাদে। তো সিনিয়র ভাই যারা ছিল ওরা দেখা যেত খুব একটা করজ না, ওরা বলতো যা এগুলো হয়, হইতেই পারে, পুরানো বিল্ডিং, এখানে হয়তো নতুন করে হোস্টেল করছে, পুরানো বিল্ডিং এর মধ্যে এরকম হইতেই পারে, বাদ দাও রাজু, আমরা খেলি, সমস্যা নেই, খেলা আসতে খেলতেছি, খেলি আসো। তো ঠিক এরকম পর্যায়ে একবার নাকি রাজু ভাইকে এরকম অকেশন একটা পার্টি হবে ওনাদের, ওইখানে সিনিয়ররা ডাকে রাত্রেবেলা। তো সেদিন ওনারা সবাই ড্রিঙ্কস করে, তো রাজু ভাইকেও সাধে। তো রাজু ভাই এরকম খেতে আগ্রহ দেখায় না, বলে যে না আসলে আমি আপনার সিনিয়র, আপনার পার্টি করেন, সমস্যা নাই, আমি আছি আপনাদের সাথে, সমস্যা নাই। তো সেই রাতে ওনারা যারা ছিলেন ওনারা সবাই ড্রিঙ্কস করে রাত্রেবেলা এক রুমের মধ্যে দেখা যায় 4-5 জন শুয়ে পড়ে। আর বেশি রাত হয়ে যাওয়ার কারণে রাজু ভাই ওই হোস্টেলের সেই রুম সিনিয়রদের সাথে রুমে থেকে যায় তিনি। তো রাজু ভাই নাকি মানে রাত 2টার দিকে ওনার নাকি প্রচণ্ড গরম লাগে এবং উনি এতটাই গরম লাগে তখন নাকি উনি ভাবে যে বাইরে যে বাথরুম আছে সেখানে গিয়ে তিনি গোসলটা করে আসবে। তো উনি যথারীতি ওই সিনিয়র ভাইয়ের রুমের থেকে তাওয়ালটা নিয়ে উনি মানে রুমের বাইরে যে ওয়াশরুম আছে কর্নারে এখানে যাবে গোসল করবে। তো গোসল করতে যাওয়ার পর উনি বাথরুমে ঢোকার 2-1 মিনিট পর নাকি ওনার দরজাকে ধাক্কাচ্ছে। তো উনি জিজ্ঞেস করছে কে, কিন্তু কোনো জবাব দেয় না। আর রাজু ভাই নাকি তখন প্রায় শরীর পুরো ভিজা অবস্থায় ছিল। তো উনি ভাবে যে আচ্ছা গোসলটা করে নিই, তারপরে দরজাটা খুলবো। আর কয়েক মিনিট পরে নাকি এরকম বাথরুমের লাইট বন্ধ হয়ে যাচ্ছিল এবং বন্ধ হয় আবার 10-15 সেকেন্ড পর আবার লাইটটা চলে। তো রাজু ভাই ভাবে হয়তো বাইরে এমন কেউ আছে যে ওয়াশরুমে যাবে, হয়তো এর জন্য এরকম কাজ করছে। তো রাজু ভাই একটু দ্রুত গোসলটা সেরে উনি দরজাটা খুললেই দেখে কেউ নাই, কিন্তু সামনে একটা কালো কালারের বিড়াল একটা বসা। এটা দেখার পর রাজু ভাই রাত্রে হঠাৎ করে ভয় পেয়ে যায় উনি, এবং উনি দ্রুত যখন একটু ওনার রুমের দিকে যাবে উনি দেখছে যে বিড়ালটা ওনার পিছ দৌড় দিচ্ছে। রাজু ভাই তাড়াতাড়ি নাকি ওই সিনিয়র ভাইয়ের রুমে ঢুকে যায় এবং সেই রাতে ওনার নাকি খুব ভয় লাগে এবং উনি রাত্রে সেই 2-4টার দিকে ওনার সেই গার্লফ্রেন্ডকে উনি ফোন দেয় এবং সারা রাত নাকি ফোনে কথা বলে এই সময়টা পার করে। আর উনি যে ওনার সিনিয়র ভাইদেরকে বলবে এত রাত, এটাও পারছিল না, কারণ সবাই ওই রাতে ড্রিঙ্কস করেছিল, পার্টি করেছিল, সবাই ঘুমের মধ্যে আছে, উনি আর ওরকম কাউকে জাগায় নাই। তো এরকম যখন সমস্যাটা হতো রাজু ভাই ওনার জুনিয়র এক ফ্রেন্ডকে বলে যে দোস্ত আমি এখানে যাওয়ার পর এরকম সমস্যা হয়, দেখছি আওয়াজ হয়, কালকে একটা কালো বিড়াল দেখছি, তো আপনার খুব ভয় লাগছে, কি করা যায়? তো জুনিয়র ফ্রেন্ডটা বলে দেখ ওরা তো খুব সিনিয়র, তুই যতটুকু পারিস কম যাস ওখানে,
আর গেলেও দিনে দিনে যাস, রাতে যেরকম দেখেছিস বাবা চাপা সেরকম যাস না। তো রাজু ভাই এরকম সিনিয়রদের এখানে রাতে যাওয়াটা কমায় দেয়। তো কয়েক মাস পর রাজু ভাই যখন 4th সেমিস্টারে উঠে তখন ওনাদের ওই বিল্ডিং উঠতে হবে। তো ওনারা ব্যাচে যারা ছিল, আগের সিনিয়ররা তো চলে গিয়েছেই, তো ব্যাচে যারা ছিল এখন ম্যাক্সিমাম সবাই ওই সিনিয়র হোস্টেলের একতলার ফ্লোর, মানে একতলা মানে গ্রাউন্ড ফ্লোরে যেই রুমগুলো ছিল ওনারা ওইখানে রুম পেয়েছিল। শুধু রাজু ভাই আর ওনার এক মুসলিম ফ্রেন্ড ছিল, ওনারা দোতলায় 2টা রুম পায়, আর ওরকম কোনো স্টুডেন্ট ছিলই না। তো ওনার সেই মুসলিম ফ্রেন্ডের নাম ছিল খান ভাই। তো রাজু ভাই এক রুম, খান ভাইয়ের এক রুম, আর দোতলায় ওনাদের ম্যাক্সিমাম, একতলায় ওনার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা ছিল, আর 3তলায় তো ছাদে। তো রাজু ভাই যখন ওই সিনিয়র বিল্ডিং যখন ওনার হলো, যখন ওই বিল্ডিং ওঠা শুরু করে, তো খান ভাইয়ের সাথে ওনার আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক হয়। এবং খান ভাইকে বলে যে বিল্ডিংটাতে একবার এরকম আমি অনেক আগে আসছিলাম, আওয়াজ হতো উল্টাপাল্টা, আমি কালো বিড়ালও দেখছিলাম, কিন্তু আমার ভয় লাগছিল এখানে। তো খান ভাই আপনি যে যদি কখনো এরকম কিছু ফেস করেন বা দেখেন আমাকে জানাবেন, আর ব্যাপারটা আমার খুব ভয় লাগছিল। তো যেটাই হোক, আমরা এরকম আমি হয়ে যদি দেখি আপনাকে জানাবো, আপনি যদি এরকম কোনো খারাপ কিছু দেখেন বা কোনো সিচুয়েশন ফেস করেন আমাকে জানাবেন। তো কয়েকদিন থাকার পর ঠিক সেম অবস্থা আগের মতোই, ছাদে দৌড়াদৌড়ির শব্দ রাত্রেবেলা, এবং জোরে জোরে কেউ দরজা বন্ধ করলে যেরকম আওয়াজ হতো এরকম আওয়াজ হচ্ছে। তো খান ভাইকেও পরের দিন, মানে যেদিন ঘটনা ঘটাইতে তারপরের দিন রাজু ভাই বলে যে খান ভাই এরকম কি আপনি কোনো সমস্যা ফিল করছেন? খান ভাই বলে হ্যাঁ, আমি তো রাতে এরকম শব্দ পাচ্ছিলাম যে দরজাকে জোরে জোরে বাড়ি দিচ্ছে। তো খান ভাই খুব সাহসী ছিলেন, উনি রাজু ভাইকে বলে এত ভয়ের কিছু নাই, যদি এরকম আরো ঘটতে থাকে আমরা দরকার হলে কলেজের কর্তৃপক্ষ যারা আছে ওদেরকে জানাবো। এরকম প্রায় সময় যখন হতো তখন কয়েকদিন পর ওরা কলেজের কর্তৃপক্ষ বা সিকিউরিটি গার্ডকে এরকম জানায়। তো সিকিউরিটি গার্ড বা কর্তৃপক্ষ যারা ছিল নাকি বলে যে দেখো এরকম তো অনেকেই বলে, এখন রুম যেহেতু পাচ্ছি না দোতলায় একটু কষ্ট করে থাকো, একতলায় যদি কোনো রুম খালি হয় তোমরা এসে পেরো, আর যদি তাও না হয় দরকার হলে তোমরা একতলায় এসে আপাতত কোনো রুমে একটু অ্যাডজাস্ট করে থাকো। এখন কিছু করার নাই, আমরা তো এটা অনেকের কাছ থেকে শুনি, কিন্তু কোনো লাভ তো হয় নাই। তো খান ভাই উনি আসলে অন্যদের সাথে রুমে শেয়ার করে থাকার পছন্দ করতো না, এই জন্য উনি একতলায় যেতে রাজি হয় নাই। আর উনি রাজু ভাইকে রিকোয়েস্ট করে, দেখো রাজু, আমি আসলে একতলায় যেতে চাচ্ছি না এই কারণে, আসলে আমি একা থাকতে খুব পছন্দ করি, তুমিও ভাই একটু কষ্ট করে দোতলায় থাকো, কোনো সমস্যা হবে না, আমি সাহস দিচ্ছি। আর আমরা এখানে কয়দিনই বা থাকবো, বেশি হলে সর্বোচ্চ 1 বছরে, দেখতে দেখতে পার হয়ে যাবে। আর সবসময় তো এই ঘটনাগুলো ঘটে না, মাঝে মাঝে ঘটে। তো একদিন রাজু ভাই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উনি ছাদে যায় ওনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলবে। তো কথা বলার একটা মুহূর্তে যখন মানে অন্ধকার হবে হবে এমন একটা ভাব, হঠাৎ করে একটা কালো বিড়াল রাজু ভাইয়ের কাঁধের মধ্যে নাকি দৌড় দিয়ে এসেই মানে লাফটা দিয়ে সামনে এসে পড়ে আর কি। তখন রাজু ভাই হঠাৎ বিড়ালটাকে দেখে একটু চিৎকার দিয়ে ওঠে, এবং উনি খেয়াল করে দেখে আগে মানে এর আগে যখন বাথরুমের সামনে যে কালো বিড়ালটা ছিল ঠিক সেম সে বিড়ালটা। এবং এটা দেখার পর উনি একটু পা দিয়ে একটা বাড়ি মারে যাতে বিড়ালটা চলে যায়, কিন্তু না, বিড়াল নাকি ওনার সামনে থেকে যায় না, ওটা স্থিরভাবে দাঁড়ায় থাকে। এবং রাজু ভাই নাকি যখন দেখছে এরকম সরছে না, তখন রাজু ভাই একটু ভয় পেয়ে যায় উনি, এবং উনি দ্রুত ওখান থেকে ছাদ থেকে নেমে যায় এবং ওনার গার্লফ্রেন্ডকে বলে তখন পরে কথা বলবো, আমি একটু সমস্যা আছে, আমি তোমাকে পরে জানাবো। তখন রাজু ভাই খান ভাইকে বলে যে ভাই পুরোটা ঘটনা খুলে বলে যে এর আগে সিনিয়রদের সাথে কি মিট করেছিল বা ওই ওয়াশরুমে থেকে বের হওয়ার বিড়ালটা দেখেছিল, ওটা আজ করে দেখা গেল, সম্পূর্ণ ঘটনা আবার খুলে বলে। তখন খান ভাই বলে, দেখো রাজু, ভয়ের কিছুই নেই, বেশি ভয় লাগলে রাতে আমার রুমে এসে থাকো, কোনো সমস্যা নাই, আর ঘুমানোর সময় দরকার তোমার রুমে থাকো, কোনো সমস্যা, তুমি আসো, এত ভয়ের কিছু নাই। তো এরকম একদিন সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা বলতে সন্ধ্যার পরে রাত্রে নাকি 8টা-9টার দিকে রাজু ভাই খান ভাই ওনারা এক রুমে, রাজু ভাই খান ভাইয়ের রুমে, তো ওনারা একটু গ্রুপস্টাডি করছিল, হঠাৎ করে দরজায় জানি কি করা হচ্ছে, এবং খান ভাই জোরে জোরে বলতেছে কে কে, কিন্তু কোনো উত্তর নাই। তো খান ভাই রাজু ভাইকে বলে যে দরজাটা খুলি দেখি কি। রাজু ভাই বলে যে না খান ভাই, যেটা হয়েছে দরজাটা খোলার দরকার নাই। খান ভাই বলে যে না দেখো রাজু, এখন তো নর্মালি 8টা-9টা বাজে, একটু পর আমরা ডিনার করতে নিচে যাবোই, দেখলে কি হয়েছে, এমনও তো হতে পারে যে নিচে থেকে কোনো স্টুডেন্ট এসে আমাদেরকে দুষ্টাইম করতেছে আমাদের সাথে। তো
তখন খান ভাই দরজা খুলে দেখে একটা কালো বিড়াল ওনার দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন রাজু ভাইকে ডেকে আনে যে, দেখো রাজু, তুমি কি এরকম কালো বিড়াল দেখছিলা? রাজু ভাই বলে, হ্যাঁ ভাই, এই কালো বিড়ালটাই সমস্যা করে। তখন খান ভাই কিছুটা একটু মৃদু হাসি দিয়ে নাকি উনি বলে যে, আরে অনেক সময় বিড়ালরা একটু দুষ্টাইম করে হইতেই পারে, বলে এত টেনশনে কিছু নাই। আর দরজায় বাড়ি খাচ্ছ, হয়তো বিল্ডিং এর কেউ দরজা জোরে লাগায়, সেজন্য এই সমস্যাটা হচ্ছে। তো কয়েকদিনের মাথায় ওনাদের কোন একটা ভ্যাকেশন হবে, ছুটি ছিল, লম্বা ছুটি। তো রাজু ভাই ওনার বাড়ি চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পর উনি নাকি একদিন রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখে, এবং ওনাকে স্বপ্ন দেখানো এরকম যে কেউ একজন বলছে, হোস্টেল থেকে একজন ওনাকে ডাকছে যে, তুই চলে গেলি, তুই আবার কবে আসবি? তো এরকম স্বপ্ন দেখার পর উনি নাকি ঘুমের মধ্যেই উল্টাপাল্টা কথা বলতেছিল, এবং রাজু ভাইয়ের বাবা মা ওই ঘুমের মধ্যে ওনাকে জোরে ডেকে তোলে রাত্রেবেলায়। রাজু ভাই বলে, কি হয়েছে? তখন রাজু ভাইয়ের মা বলতেছে, তুই এত জোরে জোরে চিৎকার করছিলি কেন? তোর জন্য তো আমাদের ঘুম ভেঙে গেল, আর তুই ঘুমের মধ্যে উল্টাপাল্টা সব কি বলতেছিলি? রাজু ভাই বলে যে, মা আমি তো কিছু বলতে পারবো না, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। তখন রাজু ভাই ওনার মা এবং বাবাকে সম্পূর্ণ ঘটনা, হোস্টেলের যে ঘটনাগুলো খুলে বলে। তখন রাজু ভাইয়ের বাবা মা বলে, ঠিক আছে, যেটা হওয়ার হয়েছে, আর তো বেশি দিন নাই, কয়েকদিন পড়বি, এসে পর, কোনো সমস্যা হবে না। তোর তো বন্ধু বান্ধব সব একসাথে থাকোসি, আর দরকার হলে তোদের হোস্টেলের যে যিনি দায়িত্বে আছেন তার সাথে দরকার আমি কথা বলবো। এটা রাজু ভাইয়ের বাবা বা মা ওনার সাথে কথা বলে আশ্বস্ত দেয়। তারপর রাজু ভাই যথারীতি আবার উনি হোস্টেলে এসে পড়ে। তো হোস্টেলে আসার পরে উনি প্রথম দিনই খান ভাইয়ের সাথে পাশের রুমে দেখা করতে যান, এবং খান ভাইকে দেখতেছে যে খান ভাই দেয়ালের মধ্যে কোন একটা আরবি লেখা উনি মানে টাঙাচ্ছে, একটা কাগজে আরবি লেখা টাঙাচ্ছে। তো খান ভাইকে বলে যে, খান ভাই, এটা আপনি কি টাঙাচ্ছেন? তো খান ভাই বলছে রাজু ভাইকে, দেখো রাজু, আমি বাড়ি যাওয়ার পর এক মৌলভীকে তোমার এই সমস্যাটা কথা খুলে বলছিলাম, জাস্ট কথার কথা খুলে বলছিলাম। তো ওই মৌলভী যেটা বললো যে সম্ভবত জিন যদি কখনো আসর করে বা কোনো ডিস্টার্ব করে, তখন নাকি তারা কালো কালালের বিড়ালের রূপ নিয়ে আসে, এবং আমি ওই হুজুরের সাথে বা মৌলভীর সাথে যে কথাগুলো হয়েছিল, আমাদের সবগুলা কথায় মিল পাই যেটা আমাদের এখানে ঘটছিল। এবং এই জন্যই ভাবলাম যে রুমের মধ্যে এটা লাগাই রাখি, আর তুমিও যদি পারো, আমাদের ধর্মে তো মৌলবীরা ধরো এরকম ঝাড়ফুঁক দেয় অথবা এরকম আরবি লেখা লিখে দিলে অনেক সময় আমরা সেফ থাকি, তুমি যদি তোমাদের ধর্মে যদি এরকম কোনো কিছু নিয়ম থাকে, এটা তুমি করতে পারো। রাজু ভাই বলে যে, ভাই আর থাকবো আর কয়দিন, বাদ দেন, এগুলো নিয়ে কথা না বলি। তো তারপর থেকেই ওনাদের ঠিক সেম, মানে এখন খান ভাইয়ের রুমে কোনো সমস্যা হতো না, কিন্তু রাজুর রুমে দেখা যেত, রাজু ভাইয়ের রুমে নাকি প্রায় রাতে কেউ নক করতো, এবং খুব লাফালাফির আওয়াজ আসতো উপর থেকে। তো এটা যখন রেগুলার হচ্ছিল, তখন রাজু ভাইয়ের মাকে রাজু ভাই আবার ফোন দিয়ে জানায়, এবং রাজু ভাইয়ের মা বাবা হোস্টেলে আসে, দেখে যে ওনার ছেলে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল এরকম একটা সমস্যার কারণে। তো তখন কলেজ কর্তৃপক্ষ থেকে ওনারা পারমিশন নেয় যে, ঠিক আছে, রাজু এখন বাসাতেই থাকবে, আর পরীক্ষার সময় সে পরীক্ষা দিয়ে যাবে। তারপর নাকি রাজু ভাইকে বাসায় নিয়ে যাওয়া হয়, এবং ওনার মা কোনো একভাবে কোথা থেকে একটা তাবিজ হোক বা কিছু একটা হোক, এটা নাকি ওনার গলায় ঝুলায় দেয় রাজু ভাইকে, এবং তারপর থেকে ওনার কোনো সমস্যা হয় না। কিন্তু এই সমস্যা বন্ধ হয়ে যাওয়ার পর রাজু ভাই যখন কলেজে পরীক্ষা দেয় একবারে শেষ করে ফেলে, তো উনি এই কলেজ লাইফ, মানে ওনার যে কলেজ লাইফটা যখন শেষ হয়ে গেল, উনি যখন বাসায় আবার স্থায়ীভাবে থাকা শুরু করলেন, তখন উনি মনে করলো যে তাবিজের কি দরকার, আমার তো ভার্সিটি লাইফ, কলেজ লাইফ এখানে শেষ সব, এখন আর এগুলো থাকলে কোনো সমস্যা, এখন আর কেউ আমার সমস্যা করবে না। তো রাজু ভাই এক সময় নিজের থেকেই তাবিজটা ফালায় দেয়। যেদিন উনি তাবিজটা ফালায় দেয়, সেদিন নাকি রাতে উনি একটা স্বপ্ন দেখে, ওনাকে কে একজন বলে যে, তুই তো একবারে চলেই গেলি, কিন্তু তোর জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটবে, তুই একটু সাবধানে থাকিস। ঠিক তার 2-1 দিন পরে রাজু ভাইয়ের বাবা কোনো একটা কাজে কলকাতা থেকে কোনো এক জায়গায় ওনারা গাড়িতে করে যাবে, তখন নাকি ওনাদের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, এবং রাজু ভাইয়ের আব্বা এমনভাবে আহত হন যে উনি পায়ে খুবই বাজেভাবে একটা আঘাত পান, এবং উনি সম্পূর্ণ হাঁটা চলানোর বন্ধ হয়ে যায়, এবং রাজু ভাইও বেশ আঘাত পান।
এবং তারপরে উনি ওনার মাকে এসে আবার ঘটনাটা খুলবে যে মা দেখো আমি এই কাজগুলো করছি, এই জন্য আজকে হয়তো বাবারই অবস্থা। তারপর রাজু ভাইয়ের মা ওনার বাবা ওনাদেরকে কবিরাজ দেখান এবং ওইখানকার স্থানীয় কোন কবিরাজ দেখানোর পর কবিরাজ বলে যে আসলে হয়েছে কি, ওকে যে কালো বিড়ালটা ও দেখতো কলেজে এবং নিশ্চয়ই এটা ওর গায়ে একবার লেগেছিল বা কোনোভাবে ধাক্কা লেগেছিল। তখন রাজু ভাই বলে যে হ্যাঁ, আমি কোনো এক সময় ছাদে সন্ধ্যার সময় হাঁটছিলাম, তখন কালো বিড়ালটা আমাকে এরকম একটা লাফ দিয়ে পড়েছিল। তখন কবিরাজ বলে হ্যাঁ, তখনই সেটা আপনার গায়ে লেগেছিল এবং এটা খারাপ জিন তখন আপনার গায়ে এসে ভর করে এবং এটা ছুটানো খুব কষ্ট। তারপরে বলে যে আপনাকে একটা এরকম একটা ওনাদের ধর্মের অনুযায়ী একটা তাবিজ দেয়, বলে যে এটা আপনি সবসময় গলায় বেঁধে রাখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। এবং ওনার যে ঘরে রাজু ভাই থাকে ওই ঘরে ওনার একটা কিছু একটা দিয়ে দেয় সম্ভবত, মানে লেখা, মানে ওনাদের ধর্মের কোনো কিছু একটা লেখা নাকি দিয়ে দেয়, বলে যেটা সবসময় ঘরে টাঙায় রাখবেন এবং যেখানেই যাবেন এটা সবসময় টাঙায় রাখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। তারপর থেকে রাজু ভাইয়ের সাথে আর কোনো সমস্যা কখনোই নাকি ঘটে না। কিন্তু ওনার যে বড় দুর্ঘটনাটা ঘটে যে ওনার আব্বা এরকম এমন অবস্থা হয় যে উনি আর কর্মক্ষেত্রে যেতে পারেন না এবং এটা ওনার পাটা সম্পূর্ণ নাকি মানে আঘাতের কারণে সম্পূর্ণ পাটা নাকি ওনার নষ্ট হয়ে যায়, মানে ফালাই দেওয়া লাগবে না একটা পরিস্থিতির শিকার হয়, বা অনেক সময় যেটা বলা যায় পঙ্গু হয়ে যায়, এরকম সিচুয়েশন হয়। তো এটাই নাকি ঘটে এবং রাজু ভাই এটাই আমার সেই সিনিয়র ভাই বা স্যার যিনি ছিলেন মামুন ভাইকে এটা বলে। এবং আমি যে ভৌতিকতায় আসি এটা আমি মামুন ভাইকে বলেছিলাম, তো উনি আমাকে তখন এই ঘটনাটা শেয়ার করে এবং আজকে আপনাদের কাছে এটা আমি উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের একটা ঘটনা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। দিনের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের রক্তিম অভিজাত্য আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। ভিক্টোরিয়ান স্থাপত্যের প্রতিটি বাগ যেন ব্রিটিশ আমলের কোনো অভিজাত্যের গল্প বলে। কিন্তু সূর্য ডুবার পর যখন ক্যাম্পাসে ঝিঝি পোকাদের রাজত্ব শুরু হয়, তখন এই একই দালান এক বীভৎস মৌনতায় রূপ নেয়। বিশেষ করে রসায়ন বিভাগের সংলগ্ন বাগান আর সেই ছমছমে করিডোরগুলো। আপনি যদি কখনো রাত 2টার পর ওই চত্বরে দিয়ে একা হাঁটেন, তবে লক্ষ্য করবেন আপনার পায়ের নিচের শব্দটা হঠাৎ কেমন জানি বদলে যাচ্ছে। আপনি ঘাস বা পিচের উপর দিয়ে হাঁটলেও আপনার মনে হবে কোনো একটা লোহার মেঝের উপর দিয়ে কেউ আপনার পিছু হাঁটছে। সেখানে বাতাস নেই, অথচ গাছের পাতাগুলো মাঝে মাঝে এমনভাবে কাঁপে যেন কেউ অদৃশ্য হাত দিয়ে সেগুলোকে জাপটে ধরেছে। আমি একজন ইনভেস্টিগেটিভ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কার্জন হলের এই রহস্যের পিছু নিয়েছিলাম। আমার হাতে ছিল এক প্রাক্তন ল্যাব অ্যাসিস্ট্যান্টের ছেঁড়া ডায়েরি আর লাইব্রেরির ধুলো পড়া কিছু গোপন আর্কাইভাল রেকর্ড। আমি খুঁজে পেয়েছি যা তা পড়ার পর আপনার বিজ্ঞানের ওপর থাকা অগাধ বিশ্বাস একবার হলেও থমকে দাঁড়াবে। ঘটনাটির সূত্রপাত 1984 সালের ডিসেম্বর মাসে। কার্জন হলের উত্তর পূর্ব কোণে একটি পুরনো ল্যাবরেটরিতে গভীর রাতে কাজ করার সময় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অফিসিয়াল রিপোর্টে একে গ্যাস সিলিন্ডার লিকেজ বলে, মানে রিপোর্টে গ্যাস সিলিন্ডার লিকেজ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, মানে ধামাচাপাই দেওয়া হয়েছিল। কিন্তু আর্কাইভাল ফাইল এক বিভিন্ন বাস্তবতার ইঙ্গিত দেয়। সেই ফাইলে একজন তৎকালীন সার্জেন্টের জবানবন্দি লেখা ছিল। বিস্ফোরণটি ল্যাবের ভেতর থেকে হয়নি, মনে হয়েছে দেয়ালের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসার চেষ্টা করছিল। ল্যাবের ভেতরে আমরা কাউকেই পাইনি, কিন্তু সমস্ত যন্ত্রপাতির গায়ে একটা নীল রঙের পিচ্ছিল আস্তরণ ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল জানালার কাঁচগুলো,
সেই কাঁচগুলো বাইরে থেকে ভাঙা ছিল না, বরং ভেতর থেকে গলে গিয়ে মেঝের উপর নীল রঙের বরফের মতো জমাট বেঁধে গিয়েছিল। এই ঘটনার পর ওই ল্যাবটি স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়। কিন্তু গত 40 বছর ধরে কার্জন হলের ওই নির্দিষ্ট করিডোর এবং বাগান সংলগ্ন এলাকায় এক অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা যায়। প্রতি বছর ডিসেম্বরের দিকে যখন ঢাকার কুয়াশা তীব্র হতে শুরু করে, তখন ওই বাগানের এক ধরনের নীল রঙের হ্যালোসিনোজেনিক গ্যাস ছড়িয়ে পড়ে। এটি এক রাসায়নিক মায়া। রহস্যের গভীরে যাওয়ার জন্য আমি রসায়ন বিভাগের বর্তমান গবেষকদের সাথে কথা বলতে শুরু করি, কিন্তু সবাই এটাকে গুজব বলে উড়িয়ে দিলেও একজন পিএইচডি গবেষক সায়েম আমাকে, এটা কিন্তু ছদ্মনাম, আমাকে এক অন্ধকার রাতে কার্জন হলের পেছনে দেখা করতে বলেন। তার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক। সায়েম ফিসফিস করে আমাকে বললেন, ভাই, মানুষ বলে ওটা ভূত, কিন্তু আমি জানি ওটা কি। একে বলে কেমিক্যাল মেমোরি। সেই 1984 সালের বিস্ফোরণের সময় ল্যাবে এমন একটি শক্তিশালী হ্যালোসিনোজেনিক গ্যাস তৈরি করা হয়েছিল যার স্থায়িত্ব কয়েক দশক। এই গ্যাসগুলো বাতাসের স্তরে স্তরে ভারী হয়ে জমে থাকে। যখনই বাইরের তাপমাত্রার আর্দ্রতা একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছায়, তখন সেই গ্যাসগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। আর তখনই মানুষ সেই মায়াটা দেখতে পায় যা ওই রাতে ল্যাবে ঘটেছিল। সায়েম আমাকে ল্যাবের মেঝের এক কোণ দেখালেন। সায়েম কাপা গলায় বললেন, আপনি যদি ওই গ্যাসটা একবার নিঃশ্বাস নেন, তবে আপনার স্নায়ুগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনি দেখবেন ল্যাবের জানালার ওপাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার গায়ে একটা পুরনো জীর্ণ অ্যাপ্রন আর মুখে একটা বিশাল গ্যাস মাস্ক। এক হাতে একটা বিকার ধরে আছে আর অন্য হাত দিয়ে জানালার কাচের ওপর নখ দিয়ে আঁচড় কাটছে। কিন্তু আসলে সে নেই, সে শুধু বাতাসের স্মৃতিতে আটকে আছে। কিন্তু সায়েম যখন এই কথাগুলো বলছিলেন, তখন তার কপালে ঘাম জমেছিল, কারণ তিনি জানতেন যদি ওটা শুধু গ্যাসই হয়, তবে মাঝরাতে ল্যাব বন্ধ করা বার্নারগুলোর নিচ থেকে নীল শিখা জ্বলে ওঠে কেন, আর সেই নীল শিখার আলো করিডোরের দেয়ালে করে লম্বা ছায়া নড়ে কেন। 2025 সালের 20 ডিসেম্বর আমি ঠিক করলাম নিজেই সেই মায়ার মুখোমুখি হব। হাতে আমার একটি ডিজিটাল ডার্কনেস সেন্সর এবং বাতাসের রাসায়নিক উপস্থিতির তাপমাত্রার যন্ত্র, উপস্থিতি মাপার যন্ত্র। কার্জন হলের বাগানটা তখন কুয়াশায় একদম সাদা হয়ে আছে। ল্যাম্পপোস্টের হলুদ আলো সেই কুয়াশায় মিশে এক বিষণ্ণ পরিবেশ তৈরি করেছে। হুট করে আমার হাতে সেন্সরটা লাল সিগন্যাল দিয়ে আর্তনাদ করে উঠল। বাতাসের আর্দ্রতা এক লাফিয়ে 90% উঠে গেল। আর ঠিক তখনই শুরু হলো সেই বিভীষিকা। কুয়াশা আর সাদা রইল না, ওটা ধীরে ধীরে গাঢ় নীল বর্ণ ধারণ করলো। মনে হলো কোনো আমি ল্যাবরেটরির টেস্ট টিউবের ভেতর দাঁড়িয়ে আছি। আমার ফুসফুস হুট করেই ভারী হয়ে গেল। আমি আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমি তাকালাম সেই সিল করা ল্যাবরেটরির জানালার দিকে। জানালার কাঁচগুলো নীল কুয়াশায় অস্পষ্ট, কিন্তু তার ওপাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখটা ঢাকা দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার সেই বিভৎস গ্যাস মাস্কে, আর শরীরটা স্বাভাবিক মানুষের মতো নয়, বরং তার চামড়ার নিচ দিয়ে নীল রঙের শিরা উপশিরাগুলো স্পষ্টভাবে কাঁপছে। সে খুব ধীর গতিতে একটা টেস্ট টিউব থেকে নীল রঙের ধোঁয়াটে তরল আরেকটা বিকারের ভিতর ঢালছে।
হঠাৎ সেই মাস্ক পরা মানুষটা তার মাথাটা ঘোরালো, জানালার কাচের ওপাশ থেকে তার হাতটা রাখলো। তার হাতটা একদম ফ্যাকাশে ছিল আর তার নখগুলো দীর্ঘ ও হলদেটে। সেই জানালার কাছে তার আঙুল দিয়ে কিছু একটা লিখলো। তার নখের ঘষায় কাচের যে শব্দ হলো তা আমার কান ফেটে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি সম্মোহিতে আমার জানালার একদম কাছে চলে গেলাম। জানালার কাছের ওপার থেকে সেই মানুষটি তার মুখটা মাস্কের খুব কাছে নিয়ে এলো। তার কণ্ঠস্বর ছিল ভাঙা এবং ধাতব। সে ফিসফিস করে বলল, আমাদের ফর্মুলাটা ভুল ছিল, এটার রিয়াকশন বন্ধ করছে না, এটা ছড়িয়ে পড়ছে, তুমিও এখন এই বিক্রিয়ার অংশ। আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু আমার গলার স্বর হারিয়ে গেছে। আমি পেছনে তাকালাম। নীল কুয়াশার ভেতর দিয়ে আমি দেখতে পেলাম আরও অনেকগুলো ছায়া। তারা কেউ ছাত্র, কেউ শিক্ষক। তাদের সবার চোখে কোনো মনি নেই, শুধু নীল আগুনের শিখা চলছে। তারা সবাই সেই 1984 সালের সেই বিস্ফোরণের শিকার, যারা আজও সেই ল্যাবের ভেতরে তাদের কাজ শেষ করার চেষ্টা করছে। পরের দিন ভোরে আমাকে যখন কার্জন হলের সিকিউরিটি গার্ডরা উদ্ধার করলো, আমি বাগানের ঘাসের ওপর অচেতন হয়ে পড়েছিলাম। তখন আমার শরীর তখনও থরথর করে কাঁপছিল। আমাকে মেডিকেলে নেওয়া হলো। ডাক্তাররা এটাকে কার্বন মনোক্সাইড পয়জনিং বলে। এটাকে মেডিকেল রিপোর্টে কার্বন মনোক্সাইড পয়জনিং বলে এটা মেডিকেল রিপোর্টে দৌড়িয়ে দিলেন। কিন্তু আমি যখন বাসায় ফিরে আমার জ্যাকেটটা খুললাম, তখন আমার বুকটা ধকধক করে উঠল। জ্যাকেটের কাঁধের অংশে এবং পিঠে সাদা রঙের পাউডারের মতো কিছু একটা লেগে আছে। আমি কৌতূহলী হয়ে সেই পাউডার ল্যাবে নিয়ে গেলাম পরীক্ষা করতে। পরীক্ষাটার রিপোর্ট আসার পর আমার পায়ের তলা মাটি থেকে সরে গেল। সেই সাদা পাউডারটি কোনো সাধারণ চক পাউডার বা কেমিক্যাল ছিল না, ওটা ছিল মানুষের হাড়ের ক্যালসিয়াম ডাস্ট। আমি বুঝতে পারলাম সেই রাতে আমি যা দেখেছিলাম তা শুধু মায়া বা হ্যালোসিনেশন ছিল না। সেই নীল গ্যাসটা আসলে কোনো পুরনো হাড়ের অবশেষ থেকেই তৈরি হয়েছে। কার্জন হলে সেই সিল করা ল্যাব হয়তো আজও দেহাবশেষ বালু বা দেয়ালের আড়ালে চাপা আছে। আর সেই অসম্পূর্ণ ফর্মুলাটি আজও কাজ করে যাচ্ছে, প্রতি বছর নতুন কাউকে তার শিকার বানানোর জন্য। আমি ভাবি বিজ্ঞান দিয়ে আমরা সব কিছু তথ্যের ব্যাখ্যা দিতে পারি। আমরা ভাবি বড় বড় দালান আর ল্যাবরেটরি দিয়ে আমরা সত্যকে চাপা দিতে পারি, কিন্তু কার্জন হলের সেই লাল ইটের দেয়ালগুলো জানে মানুষের অহংকার যখন প্রকৃতি বা বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে যায় তখন তার পরিণতি হয় বীভৎস। কার্জন হলে সেই ল্যাবটা আজও সিল করা আছে। দিনের বেলা আপনি সেখানে ক্লাস করতে যাবেন, কিন্তু জানালার কাচের ওপর সেই নীল যে ছবিগুলো আজও আছে। কেউ সেগুলো মুছতে পারে না। পাহারাদাররা আজও রাত 3টার পরে ওই করিডোর দিয়ে আর যায় না। তারা জানে ওই নীল কুয়াশায় একবার পা রাখলে আর ফিরে আসা যায় না। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র হন বা কার্জন হল চত্বরের গভীরে রাতে কোনো আড্ডায় মেতে থাকেন, তবে সাবধান থাকবেন। যদি হুট করে দেখেন চারপাশের বাতাস নীল হয়ে আসছে আর আপনার হাতের ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করছে, তবে এক মুহূর্তও দেরি করবেন না, এক দৌড়ে ওখান থেকে বেরিয়ে যাবেন। কারণ সেই নিশাচর কেমিস্ট হয়তো আপনার জন্য আর কোনো বিকারের নতুন মিশ্রণটা তৈরি করে রেখেছে। মনে রাখবেন, কিছু পরীক্ষা কখনো শেষ হয় না, কিছু বিস্ফোরণ কখনো থামে না, আর কিছু মানুষ কখনো মুক্তি পান না। কমেন্টে জানাবেন কার্জন হলের করিডোরে আপনি কখনো নীল রঙের শিখা বা অদ্ভুত কোনো গন্ধ পেয়েছেন কিনা। আমি নেক্সট যে ঘটনাটি
নিয়ে আসলাম, যেটা ছোট্ট ঘটনা তবে সত্য ঘটনা। আরও একটা সত্য ঘটনা, মানে গত যে ঘটনাটা বলছি সেটাও সত্য, কিন্তু এখন যে ঘটনাটা বলছি সেটা একটি গ্রামের এবং একটি ছোট্ট একটা ঘটনা। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশে এক গ্রাম ছিল, একটা পুরনো পুকুর ছিল, লোকজন একে ডাকতো কালো পুকুর। দিনের বেলা পুকুরটা একদম স্বাভাবিক, কিন্তু মাগরিবের আজানের পর কেউ ওইদিকে যেতে চায় না, কারণ যে যেত সে আর আগের মতো থাকতো না। গ্রামের এক লোক ছিল, নাম আব্দুল করিম। সে এসব মানতো না। এক রাতে সে বলল, জিন ভূত বলতে কিছুই নেই, সব মানুষের বানানো ভয়। সেই রাতে করিম পুকুরের পাশ দিয়ে শর্টকাটে বাড়ি ফিরছিল। হঠাৎ সে শুনল, করিম করিম। পিছনে তাকিয়ে দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু পা নেই। নিচে তাকাতে করিমের বুক কেঁপে উঠল। লোকটার চোখ দুটো ছিল আগুনের মতো লাল, আর তার মুখটা ছিল অস্বাভাবিকভাবে লম্বা। লোকটা বলল, তুই আমাকে চিনিস না, কিন্তু আমি তোকে চিনি। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল, আজানের শব্দ থেমে গেল, বাতাস ভারী হয়ে গেল। করিম দৌড়াতে চাইল, কিন্তু পা পড়ছিল না। লোকটা ধীরে ধীরে রূপ বদলাতে লাগলো। মানুষ থেকে সে হয়ে গেল কালো ধোঁয়ার মতো জিন। তার গলা বিকট হয়ে বলল, এই পুকুর আমার জায়গা, যারা বিশ্বাস করে না তাদের এখানেই রেখে দিই। করিম অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন করিমকে পুকুর ধারে পড়ে থাকতে দেখে। সে বেঁচে ছিল, কিন্তু কথা বলতো না, কারোর চোখের দিকে তাকাতো না। মাঝরাতে উঠে চিৎকার করতো, ও আসছে, ও আসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তার শরীরে হাতের ছাপ ছিল, 5টা আঙ্গুল, কিন্তু আঙ্গুলে ছিল অস্বাভাবিকভাবে লম্বা, মানুষের মতো না। আজও নাকি মাগরিবের পর কালো পুকুরের পাশে গেলে শোনা যায়, করিম করিম। এরপর থেকে করিম মাঝে মাঝে তার স্ত্রী দেখতো করিমের কণ্ঠে কে যেন কথা বলতো, করিমের মুখ দিয়ে বলতো, ও এখন আমার দেহে আছে। আবার হঠাৎ করে মাঝে মাঝে দেখতো করিম ঘরের এক কোনায় বসে থেকে কাদা দিয়ে খেলছে, কাদা দিয়ে নিচে কিছু আঁকছে, আবার খাচ্ছে কাদা। তার চোখের মণিগুলো সম্পূর্ণ কালো হয়ে থাকে। এরপরেই তার ওয়াইফ এবং গ্রামের মুরব্বীরা হুজুর ডেকে তাকে ঝেড়ে দেয়। কুরআন পড়া শুরু করতেই করিম হঠাৎ ছিটকে উঠে দেয়ালে লেগে যায়। তার শরীরে ঠান্ডা বরফের মতো হয়ে যায়, চোখের কোণ দিয়ে কালো পানি বের হয়। সে চিৎকার করে বলে, আমাকে পুড়িও না, এই দেহ আমার পছন্দ। এরপর 3 দিন রুকাইয়া করার পর এক ভোরে করিম ভালো হয়ে যায়, এবং তারপর থেকে শুরু হয় করিম চাচার আগের মতো সেই সাধারণ জীবনযাপন। তো এই ছিল আমার ঘটনা। কেমন লাগলো প্লিজ জানাবেন।